আসসালামু আলাইকুম। শুরু করছি শিক্ষাবার্তা.com পত্রিকার নিয়মিত লাইভ অনুষ্ঠান শিক্ষা ভাবনায়। এ পর্যায়ে আমি সঞ্চালক হিসেবে আছি মোহাম্মদ মুজাহিদুর রহমান, সহকারী সম্পাদক শিক্ষাবার্তা.com। আসুন আমরা অতিথিবৃন্দের সঙ্গে পরিচয় হয়ে নিই। হ্যাঁ, অতিথিবৃন্দ আমরা এক এক করে পরিচয় দাও তোমরা। শোনা যায় না তো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মানজুরুল ইসলাম সাজিদ। আমি বাগেরহাট সরকারি পিসি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং সেই সাথে সাথে ইউনিসেফ বাংলাদেশ এবং বিডি নিউজ 24.com এর আহ, বাংলাদেশের প্রথম শিশুতোষ অনলাইন পোর্টাল hello.bdnews24.com এর আমি একজন সাংবাদিক। আসসালামু আলাইকুম। অন করে নাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজিজুল হাকিম। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সের তৃতীয় বর্ষের ছাত্র। নমস্কার, অন করে নাও। মাইক্রোফোন অন করো। নমস্কার, আমি দীপ্ত দেবনাথ হৃদয়, আর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। হ্যালো, আমি সুজয় কর, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আছি। আমি থার্ড ইয়ার আছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড নমস্কার, আমি পুলক, খুলনা বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের প্রথম টার্মের ছাত্র। হ্যাঁ, ধন্যবাদ অতিথিবৃন্দকে। এবার আমরা আমরা চলে যাব মানজুরুল ইসলামের কাছে। মানজুরুল ইসলাম। মানজুরুল ইসলাম। স্যার বলেন। জি, আমি তোমার কাছে জানতে চাইবো, এই যে সারা দেশ যখন করোনা মহাসংকটে রয়েছে, জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে, শিক্ষা জীবন যখন শিক্ষা নিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে, প্রাতিষ্ঠানিক ছেলেমেয়েরা প্রতিষ্ঠানে যেতে পারছে না, তো এই অবস্থায় তুমি কিভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ? স্যার স্যার হচ্ছে আমাদের বর্তমান নভেল করোনা ভাইরাসের কারণেই আমাদের স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তারপরেও স্যার আমাদের বিভিন্ন বিষয় আছে, যেরকম হচ্ছে স্যার হচ্ছে আমি হচ্ছে কমার্সের স্টুডেন্ট হিসাবে আমার হচ্ছে বাংলা এবং হচ্ছে স্যার ইংরেজি, এগুলো স্যার আমরা বাসায় বসে পড়তে পারতেছি। কিন্তু স্যার তথ্য যোগাযোগ প্রযুক্তি, তারপরে হিসাব বিজ্ঞান, এই সাবজেক্ট গুলো স্যার আমাদের কাছে একদমই নতুন। এবং আমরা কিন্তু আসলে স্যার আমরা কয়েকদিন আগেই হচ্ছে একাদশ শ্রেণীর প্রথম অর্ধবার্ষিক হচ্ছে আমরা পরীক্ষা দিয়েছি, কিন্তু তারপরেও স্যার আমাদের যে সিলেবাসটা মানে শুরু হওয়ার কিছুদিন পরেই হচ্ছে আমাদের লকডাউনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। কিন্তু এতে স্যার আমাদের অনেক শিক্ষা ব্যাহত হচ্ছে, কারণ আমরা দেখা যাচ্ছে হিসাব বিজ্ঞানের নতুন নতুন অঙ্ক স্যার, এটা হচ্ছে আমাদের শিক্ষক বা এটা ছাড়া আমাদের কখনোই আমরা করতে পারতেছি না। তো স্যার আমাদের শিক্ষা মানে এই যে যে ইয়ার কারণে অনলাইন ক্লাস হচ্ছে,
আমরা অনলাইন ক্লাসও করতেছি, কিন্তু স্যার অনলাইন ক্লাসটা আসলে ওইভাবে আমরা বুঝতে পারতেছি না, বা দেখা যাচ্ছে অনেকে নেটওয়ার্ক প্রবলেম হয়ে থাকে, আবার অনেকেই একসাথে অ্যাড হওয়ার কারণে প্রশ্ন করার কারণে প্রশ্নগুলো তলে পড়ে যায়। তো স্যার এই কারণে আমাদের শিক্ষাটা, আমার যে শিক্ষাটা আমার অনেক বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া আমি স্যার আমি পড়াশোনা চালায় যাচ্ছি, কিন্তু যে সাবজেক্ট গুলো আমরা স্যার রিডিং সাবজেক্ট, আমরা এইগুলো হচ্ছে এখন বেশিরভাগ পড়তেছি। ধন্যবাদ। আচ্ছা মঞ্জুরুল, তুমি গ্রাম এলাকায় সবখানে তো আসলে নেটওয়ার্কের ব্যবস্থা নেই। তো এই অবস্থায় যে সকল স্টুডেন্টদের বাসায় কোনো নেটওয়ার্কের ব্যবস্থা নেই, তারা কিভাবে ক্লাসগুলো শিখবে, বা কিভাবে তারা এই ক্লাসে অন্তর্ভুক্ত হতে পারে বলে তুমি মনে করো? স্যার এইখানে হচ্ছে আমরা বর্তমানে স্যার নেটওয়ার্ক গ্রামের দিকে, মানে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ স্যার, আমাদের কিন্তু সবখানেই আমরা কিন্তু নেটওয়ার্কের সুবিধা পাই। কিন্তু স্যার কিছু কিছু এলাকায় আছে, যেরকম আমরা আমাদের পাশেরটাই একটা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি, যেরকম সুন্দরবন লাগোয়া যে এলাকাগুলো, এখানে কিন্তু স্যার নেটওয়ার্ক অনেক প্রবলেম হয়। এখানে যেরকম স্যার আমি গত 2 দিন আগে স্যার একটা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আমি স্যার একটা লাইভ অনুষ্ঠানে আমরা যুক্ত হয়েছিলাম, কিন্তু সেখানে যে ছিলেন আমাদের শাহিন ভাই, ওনার হচ্ছে স্যার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমাদের সাথে যুক্ত হতে পারছিল না। কিন্তু সেইখানে স্যার আমাদের যে ক্লাসগুলো, এগুলো আমরা এছাড়া তারা করতে পারে যে বাসার আশেপাশে বেরোতে পারতেছে না, সেক্ষেত্রে হচ্ছে যে বইগুলো আছে এগুলো বারবার রিডিং করতে পারে, বা তাদের আশেপাশে নিরাপদ দূরত্ব বজায় রেখে, বা আশেপাশে যদি কোনো বড় ভাই বা থাকে স্টুডেন্ট, তো তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারে। আচ্ছা ধন্যবাদ মঞ্জুরুল, তুমি থাকো, তোমার কাছে আবার আসবো। তো এই মুহূর্তে আমি চলে যাব আজিজুল হাকিমের কাছে। আজিজুল হাকিমের কাছে আমি জানতে চাইবো, যে এই করোনাকালীন সময়ে তুমি লেখাপড়া কিভাবে চালাচ্ছ? স্যার এট ফার্স্ট আমি আপনাকে ধন্যবাদ দেবো আমাকে এমন একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। স্যার এই সময় অনলাইন ক্লাস এর মাধ্যমেই একমাত্র পড়াশোনা মেনটেন করার একটা সুযোগ আছে। তবে সব থেকে বড় কথা হচ্ছে এখানে স্যার এই সময় মেন্টালি প্রিপেয়ার থাকাটা একটা বিষয়, কারণ মানসিকভাবে শক্ত না থাকতে বলে এই সময় ক্লাস বা কোনো কাজই সঠিকভাবে ওইভাবে আমরা মেনটেন করতে পারবো না। এখন আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে করতে হলে ফার্স্টে নেটওয়ার্ক ফ্যাসিলিটিস থাকা লাগবে, কিন্তু আমাদের তো অধিকাংশই গ্রামের বাড়ি থাকেন। এখন অনেক স্থানে এখন নেটওয়ার্ক ফ্যাসিলিটিস ওইভাবে নাই। এখন আমরা যদি নেটওয়ার্ক ফ্যাসিলিটিস যেখানে আছে ওই সকল স্থানে অনলাইন ক্লাসের মাধ্যমে তারাই ক্লাস অ্যাটেন্ড করতে পারবে, কিন্তু যেখানে নাই তারা তো এটা থেকে সুযোগটা নিতে পারতেছে না। এখন অনলাইন ক্লাসের মাধ্যমে স্যাররা ক্লাস নিবে, ওইটার মাধ্যমে আমরা অ্যাটেন্ড করতে পারি। যেহেতু এখন ইউনিভার্সিটি স্টুডেন্টসদের ক্ষেত্রে আমরা বলতে পারি, তাদের ক্ষেত্রে যারা অনলাইনের আওতায় নাই, অর্থাৎ নেটওয়ার্ক সমস্যা আছে, তাদের জন্য একটা কি করা যেতে পারে যে স্যাররা যদি বিশেষ করে যে লেকচারটা ওইটার একটা ভিডিও অথবা ডক ফাইল এইভাবে তৈরি করে যদি স্টুডেন্টসদের কাছে পাঠায়, সেটা স্টুডেন্টরা যেখানে নেটওয়ার্ক পায় একটা সময় ওইখানে গিয়ে ওইটা ডাউনলোড করে বা কোনোভাবে ওইটা ম্যানেজ করে পরে বাড়িতে বসে ওইটা করতে পারে। কিন্তু তাছাড়া সবার ক্ষেত্রে তো গ্রামে এখন নেটওয়ার্ক ফ্যাসিলিটিস পাওয়া সম্ভব না। এটাই। ধন্যবাদ। তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি একটা ফার্স্টেই বলবো যে এখানে আপনার সেশন জট নেই, এবং বিশ্ববিদ্যালয়ের মেইন পরিবেশটা খুবই শান্ত, ছোট একটা ক্যাম্পাস, দেখা যাচ্ছে ছায়াঘেরা পরিবেশ। এবং আরেকটা জিনিস বলবো যে আমাদের এখানে
মেডিকেল ফ্যাসিলিটিসটা অনেক ভালো, যে কোনো স্টুডেন্ট যদি কোনো মধ্যে অসুস্থ হয়, এবং এখানে 24 ঘন্টা 7 দিন 24 ঘন্টা ওখানে স্টুডেন্টের জন্য সব সময় একজন ডাক্তার থাকবে। এবং পাশাপাশি স্টুডেন্টের পাশাপাশি ওইখানে আপনার এলাকায় যারা সাধারণ জনগণ আছে তাদেরও চিকিৎসা সেবা দেওয়া হয়। এবং আরো একটা জিনিস বলবো, বিভিন্ন যে টেস্ট, ওই টেস্টের ক্ষেত্রে আপনার অনেক ফ্যাসিলিটিস দেয়, যেমন যদি বাইরে থেকে ওখানকার ডক্টর প্রিফার করে, তো বাইরে থেকে টেস্ট গুলো অনেক কমিশনে অনেক কমে করানো সম্ভব। এবং আরেকটা দিক যেটা, সেখানে আমাদের ল্যাব ফ্যাসিলিটিস, আমাদের ওখানে একটা ইন্টারন্যাশনাল মানে জিনোম সেন্টার আছে। তো এইগুলোই আর কি ওখানকার মেইন বৈশিষ্ট্য। এবং পড়াশোনা তো সব বিশ্ববিদ্যালয়ে আহ, সমান, তো সুতরাং মানে এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলা যায় না। তো এ সম্পর্কে আমাদের একটু বলো। তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের জন্য আমি মনে করি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এমন কোনো ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড নাই যেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দরকার হয় না, সাধারণত দেখা যায়। এবং আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে বা যে কোনো বর্তমান তো মনে করেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগ, আসলে ইন্ডাস্ট্রি না হলে তো আসলে দেশের আসলে উন্নতির সম্ভাবনা খুবই কম। তো সেক্ষেত্রে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারেরই খুবই দরকার, খুবই প্রয়োজন, যে ইন্ডাস্ট্রিতে কিভাবে ভালোভাবে এবং কম খরচে কম কম র ম্যাটেরিয়াল ইউজ করে কিভাবে ভালো মানের প্রোডাক্ট এবং বেশি পরিমাণে প্রোডাক্ট উৎপন্ন করা যায়। তো এটা খুবই জরুরি দেশের জন্য। তো অনেকটা সেই চিন্তা করেই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নেওয়া। হ্যাঁ, ধন্যবাদ দীপ্ত, আমরা আসবো তোমার কাছে আবার। নমস্কার সকলকে, আমি সুজয় কর, খুলনা ইউনিভার্সিটি অফ খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে 3য় বর্ষের একজন স্টুডেন্ট। আমি বলতে চাই যে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে যেহেতু সবকিছু বন্ধ রয়েছে, এখন আমাদের অনলাইন ক্লাসের ব্যাপারে কথা হচ্ছে। অনেক কিছু কিছু ইউনিভার্সিটিতে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে। পাবলিক ইউনিভার্সিটি সবগুলোতে শুরু হয় না এখনো। আমাদের ইউনিভার্সিটিতে এখনো শুরু হয় না। আমাদের ইউনিভার্সিটিতে জরিপ চলছে, যে সকলেকে স্টুডেন্ট আইডি দিয়ে জরিপ নেওয়া হচ্ছে যে কাদের ক্লাস হচ্ছে, কাদের হচ্ছে না, বা কাদের ক্লাস করতে প্রবলেম হবে, কাদের নেট প্রবলেম আছে, বা কাদের হচ্ছে ওয়াইফাই ইউজ করে কারা, এইসব বিষয়ের উপর আমাদের একটা জরিপ হচ্ছে। তারপরে ক্লাসের একটা ডিসিশন নেওয়া হবে। তো আমাদের প্রবলেম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম তো সব কিছু আসলে ল্যাবেই হয়। এখন ল্যাবটা তো আসলে অনলাইনে নেওয়া কোনোভাবেই পসিবল না। আমাদের আসলে প্রথমে আমাদের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে এমনি সাধারণ যে ক্লাসগুলো সেইগুলো অনলাইনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন এইটা নিতেও তো প্রবলেম, কেননা 80% স্টুডেন্টও যদি অনলাইন ক্লাস করার ক্যাপাবিলিটি থাকে, বাকি 20% স্টুডেন্ট একেবারে কম নাই, 20% স্টুডেন্ট যদি অনলাইন ক্লাসটা রেগুলার অ্যাটেন্ড করতে না পারে, সেটা হতে পারে ডাটার অভাবে, অনলাইনে ভালোভাবে কানেকশন না পাইলে, কেন গ্রাম এলাকায় তো ভালোভাবে নেটওয়ার্ক পায় না। সো অনেক প্রবলেম হইতে পারে। এই জন্য এখনো আমাদের ডিসিশন নেওয়া হয়নি অনলাইন ক্লাস হবে কি হবে না। আর অনলাইন ক্লাস হইলেও তো ল্যাবটা করানো পসিবল হবে না। এখন আমরা আসলে এখন বাসায় বসে, আচ্ছা আমি একজন সিএসসি স্টুডেন্ট হিসেবে, যেহেতু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মূলত সব কিছু আছে আপনার স্কিলের উপর, এখন বাসায় বসে নিজে প্র্যাকটিস করতেছি, বিভিন্ন প্রোগ্রামিং থেকে শুরু করে বিভিন্ন ডেভেলপিং শিখতেছি, কিছু করার ট্রাই করতেছি বাসায় নিজে, যাতে ভালো কিছু করতে পারি। এখন এই হচ্ছে আমার পক্ষ থেকে ছিল।
আম, মঞ্জুরুল শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে না। আমাকে শুনছো? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে স্যার। শুনছো মঞ্জুরুল? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমাকে একজন প্রশ্ন করছে যে করোনাকালীন সময়ে সবকিছু যখন বন্ধ, বাসা থেকে বের হওয়া বন্ধ, তো এই মধ্যে তুমি রিপোর্টিং এর কাজ কিভাবে করছো? ধন্যবাদ প্রশ্নদাতাকে। স্যার, আমাদের hello.bdnews24.com এখানে আমাদের বাসার বাইরে যেতে নিরুৎসাহিত করছে, যে বাসার বাইরে যে কখনো রিপোর্ট করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা বাসায় বসে, স্যার শোনা যাচ্ছে? শোনা যায়। হ্যালো। হ্যাঁ শুনছি, বলো। তো স্যার, আমাদের বাসার বাইরে যেতে তারা নিরুৎসাহিত করছে। তো তখন আমরা বিভিন্ন বাসায় বসে আসলে যে কি কাজ করি, আমরা বাসায় আসলে কিভাবে কোয়ারেন্টাইন গুলো, হোম কোয়ারেন্টাইন আমরা গ্রহণ করছি, এটা ভিডিও করে, তারপরে হচ্ছে আমরা এটাকে লিখে, তারপর আমরা বিভিন্ন ফিচার লিখছি যেগুলো ঘরে বসেই লেখা সম্ভব। আহ তারপরে হচ্ছে স্যার আমরা বিভিন্ন ছবি আঁকছি, যে ছবিগুলো ওখানে আমরা বিভিন্ন ক্যাপশন সহ সেখানে দিতে পারছি। তো স্যার এইভাবে হচ্ছে আমি বাসায় বসে সাংবাদিকতার কাজ করছি। আচ্ছা, তুমি তোমার জীবনের কোনো স্মরণীয় ঘটনা আমাদেরকে শোনাও। স্যার স্মরণীয়, আমার স্মরণীয় স্যার দুটি ঘটনা। তা হচ্ছে স্যার, আমরা এই যে কিছুদিন আগে স্যার, হ্যালো, শোনা যাচ্ছে স্যার? স্যার যে, হ্যালো হ্যাঁ স্যার, বলো। কিছুদিন আগে বাংলাদেশ প্রজন্ম সংসদ নামে একটি আহ, অনুষ্ঠান আয়োজন করেছিল। এটি হচ্ছে বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং হচ্ছে স্যার ইউনিসেফ বাংলাদেশের। অর্থাৎ আমরা যারা 18 বছরের কম বয়সী আছি তাদেরকে আসলে, আমরা যারা জনপ্রতিনিধি, বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি থাকে, তাদের উপরে কিন্তু আমরা নির্ভরশীল। কিন্তু স্যার আমাদের ভোট দেওয়ার অধিকার নাই বলে তাদের কাছে যে আমরা কোনো আবদার বা করতে পারবো না, সেটা কিন্তু নয় স্যার। এজন্যই বাংলাদেশ প্রজন্ম সংসদ আমাদের ঢাকার যে জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট ক্লাবে, এখানে হচ্ছে স্যার আমাদের ডেপুটি স্পিকারের আয়োজনে আমরা আমাদেরকে সারা বাংলাদেশ থেকে 300 আসন থেকে 300 সাংসদ সেখানে জমা হয়েছিল, যারা হচ্ছে তাদের বিভিন্ন সমস্যা, আমাদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এবং মাননীয় ডেপুটি স্পিকার সহ আমাদের বাংলাদেশ আহ, জাতীয় সংসদের প্রায় 25 জন এমপি দুটি সেশনেই তারা উপস্থিত ছিল। এবং আমাদের যে মাননীয় ডেপুটি স্পিকার, তিনি আমাদের অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং আমাদেরকে জাতীয় সংসদ ভবনের যে আদলে যে কিভাবে সেখানে ভিতরে আহ, তারা প্রশ্ন উত্তর পর্ব করে, আহ, দলীয় বিপক্ষ দলীয় তারা কিভাবে করে, এটা স্যার আমাদের দেখার সুযোগ দিয়েছিল। এবং স্যার আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি একজন মানে জাতিসংঘ শিশু অধিকার আইন অনুযায়ী আমি এখন একজন শিশু। তো সেই অনুযায়ী স্যার আমি জাতীয় সংসদ ভবন এলাকায় ঢোকার সুযোগ পেয়েছি এবং বাংলাদেশের যে ডেপুটি স্পিকার স্যারের সাথে দেখা করার সুযোগ পেয়েছি। এজন্য স্যার আমি মানে এই দিনটি আমার কাছে খুবই স্মরণীয় স্যার। ধন্যবাদ মঞ্জুরুল।
আসবো তোমার কাছে আবার। তো এই মুহূর্তে আমি চলে যাব আজিজুল হাকিমের কাছে। আজিজুল হাকিম আজিজুল হাকিমের কাছে জানতে চাইবো, আজিজুল হাকিমের কাছে জানতে চাইবো যে তুমি তো ভার্সিটিতে পড়ো, তো ভার্সিটির একটা স্মরণীয় ঘটনা আমাদেরকে শোনাও। হ্যালো, স্যার ভার্সিটির স্মরণীয় ঘটনা বলতে আমার ভার্সিটির প্রথম দিনে একটা স্মরণীয় ঘটনা মনে আছে। বিষয়টা মজার হইলো, ফার্স্টের দিন ইউনিভার্সিটি লাইফের আমাদের ফার্স্ট ক্লাস শুরু হয় 1 জানুয়ারি 2018। কিন্তু আমি অন্য একটা ইউনিভার্সিটিতে আগে ভর্তি ছিলাম, সেখান থেকে অ্যাডমিট আর ট্রান্সক্রিপ্ট আনার জন্য আমি 2 তারিখ ক্লাস অ্যাটেন্ড করি। অ্যাজ ইউজুয়াল আমাদের ক্লাসটা শুরু হয় একাডেমিক বিল্ডিং, খুলনা ইউনিভার্সিটির একাডেমিক বিল্ডিং 1-এর গ্রাউন্ড ফ্লোরে। এখন 2 তারিখ আমি ক্লাসে যাইবো, এই জন্য ইউনিভার্সিটিতে পৌঁছাইছি। ইউনিভার্সিটিতে গিয়ে আমি আগের থেকে জানতে পারছি গ্রুপের মাধ্যমে যে আমাদের ম্যাথমেটিক্স এর ক্লাস হয় 1 নম্বর একাডেমিক বিল্ডিং এ। সো আমি ওইখানে গেছি, গ্রাউন্ড ফ্লোরে পৌঁছাইছি। এখন গ্রাউন্ড ফ্লোরে গিয়ে কয়েকটা ভাইকে দেখছি। আমি এখন জিজ্ঞাসছি যে ভাই, আমি তো খুলনা ইউনিভার্সিটি ভর্তি হয়েছি ম্যাথমেটিক্সে, তা আমার ক্লাসরুমটা কোন দিকে? এই বললেই তারা দেখা দিচ্ছে পাশে একটা ক্লাস, যেই ক্লাসরুমে যাও এখানে ফিজিক্স ক্লাস হচ্ছে। বললে এমনি পাশে একটা রুম দেখা দিল, আমি অবাক হয়ে গেলাম। আমি আবার আগে থেকে জানি যে ইউনিভার্সিটিতে র্যাক দিত, এখন এরকম কোন সিচুয়েশনে পড়লাম নাকি। আমি বলতেছি ভাই, আমি তো আসলে ম্যাথে ভর্তিছি, ফিজিক্স ক্লাস কেন করব? এখন তো তখন তারা খুব হেসে দিছে, দিয়ে বলতেছে ম্যাথে ভর্তি হলে কি ফিজিক্স ক্লাস করা লাগে না? আমি আবার কনফিউজ। আবার পাশেই রুম বলার সঙ্গে দেখা গেলো পাশের রুমটা। তো আমি পড়ার কথা না বলে আস্তে আস্তে রুমের দিকে গিয়ে স্যারকে বলতেছি যে স্যার আসবো। এখন আমি ক্লাসে ঢুকলাম, স্যার অনুমতি দিল। আমি আস্তে আস্তে কি পিছনের দিকে সবার পিছনে বসছি। আমি এখনো কনফিউজ যে আসলে কি আমি কি ভুলভাল ক্লাস কি আমাকে পাঠিয়ে দিল। এখন আমি ক্লাসের পিছন দিকে গিয়ে বসছি। বসে এখন আমি এখনো ভাবতেছি যে আমি কি অন্য কোনো ক্লাসে চলে আসলাম, অন্যদের পাশে বসিনি, যে যদি কোনো সিনিয়রদের পাশে গিয়ে বসি বা কেমন কি। এখন পিছনে বসে আমি এখন খাতা, ফার্স্টের দিন তো একটা খাতা কলম নিছি। এখন দেখতেছি যে স্যার ভেক্টর করাচ্ছে। ভেক্টর করাচ্ছে, ভেক্টর তো ফিজিক্সের অংশ। তো আমি আস্তে আস্তে ওইটা টোকা শুরু করছি, এখন করতেছি। আমি ভাবতেছি যে এখনো লেকচার তুলে আর ভাবতেছি যে আমি কি প্রথম দিনই বুক আসতে গেলাম। এখন এইভাবে ক্লাস করতেছি, ক্লাসটা শেষ হলে অন্যদেরকে আমি জিজ্ঞাসা করতেছি যে ভাই, এটা কি ম্যাথের ক্লাস? তারা তখন মজা চলে বলতে তুমি ম্যাথ কিসে পড়তেছো? আমি বললাম ম্যাথমেটিক্সে। কয় না জেনে তাহলে এই ক্লাসে আসছো কেন? ওরা মজা নিচ্ছে। এখন আমি তো আবার কনফিউজ। তারপর ওরা মজা ছিল, একসময় বললো যে আসলে ম্যাথের তো এখন ফার্স্টের দিন ফিজিক্স ক্লাস হলো, তারপরে আস্তে আস্তে জানলাম যে ফিজিক্সও করতে হয়। এখন আস্তে আস্তে তারপরে তো আরো জানতে পারলাম যে ম্যাথমেটিক্স বলে শুধু ম্যাথ না, ম্যাথের সাইডে ইকোনমিক্স আছে, সোসিওলজি আছে, অন্যান্য আরো অনেক আদার সাবজেক্ট আছে, এগুলোও করা লাগে। আসলে এটা স্মরণীয় ঘটনা ছিল, এখনো মনে পড়ে যে আসলে ম্যাথ পড়লে শুধু ম্যাথ পড়া লাগে না, অন্য কিছু পড়া লাগে। হ্যাঁ, এটাই। আসলে এটা যদিও মজার ঘটনা, তারপরে আহ, স্যার এই মজার এটা ঘটনা, একটা অভিজ্ঞতার বিষয়। এটা একটা অভিজ্ঞতার স্যার এটা বিষয়। একটা মজার ঘটনা হলেও স্যার একটা হ্যাঁ শিক্ষণীয়, মঞ্জুর বলো। মজার ঘটনা হলেও হ্যাঁ স্যার একটা মঞ্জুর বলো। শিক্ষণীয় ঘটনা কিন্তু স্যার। জি জি, অবশ্যই অবশ্যই। তো আমরা এখন যাব দীপ্ত দেবনাথের কাছে।
তো গ্রামে হ্যাঁ অবশ্যই যে সংসদ বাংলাদেশের যে চ্যানেলে যে অনলাইন ক্লাসের সরি যে ক্লাসের ব্যবস্থা করেছে সেটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। তো গ্রামে হ্যাঁ গ্রামে অনেক জায়গায় ডিসলাইন নাই এবং নেটওয়ার্ক নাই, তো তো তারা এটা আসলে সেই সুবিধাটা নিতে পারছে না। তো এর জন্য আমি বলবো যে তারা, তো তাদের কাছে তো আবার ইন্টারনেটও আসলে দেওয়া যাবে না, যে তারা আসলে অনেকে ছোট। তো আমি মনে করি যে তারা সাধারণত যেটা করছে সেটা রিভাইজ দেওয়া উচিত তাদের, এবং আহ, সাথে কোনো সিনিয়র তাদের বড় ভাই বা বড় আপু, বাসায় কেউ সিনিয়র পার্সন থাকলে তাদের কাছ থেকে বিভিন্ন হেল্প নিতে পারে। এবং যদি কোনো রকম ভাবে কোনো সাহায্য, নেট কানেকশন কোনোভাবে দেখা যাচ্ছে বাসায় ভিতর না পেলেও অনেক সময় বাসার সামনে পায়, তো সেখানে বসে অনলাইন থেকে যেমন ইউটিউব থেকে বিভিন্ন বিষয়ে তারা আসলে ধারণা নিতে পারে, বিভিন্ন বড় ভাই বা সিনিয়র যারা আছে তাদের হেল্প নিয়ে। এবং তারা নিজেরা অনেক সময় ট্রাই করতে পারে, যে আসলে অনেক সময় আমাদের একটা ভুল ধারণা থাকে যে আমরা টিচাররা না করালে আমরা যেন পারবো না, টিচার না করালে আমাদের দ্বারা সম্ভব না। তো আমি মনে করি এইসব ধারণা বাদ দিয়ে নিজের থেকে কিছু চেষ্টা করা উচিত, যে কিছু হবে, যে আমি পারবো। তো আমি মনে করি যে নিজে থেকে কেউ যদি চেষ্টা করে যে একটা নতুন ম্যাথ আমি বা নতুন একটা লিসন শুরু করতে যাই, তো সে পারবে। এবং আমি এটা নিজেও ট্রাই করছি, তো আমি পারছি। তো আমি অনেককেও এটা নিজেও বলছি যে সে নিজে ট্রাই করুক। তো হ্যাঁ, আসলে সম্ভব। তো আমি মনে করি সে নিজেই ট্রাই করবে, এবং পুরোনো যেগুলো আছে সেগুলো রিভাইজ দেবে। এবং যা পারবে না সেগুলো মনে করেন তারা সিনিয়র বড় ভাই বা বড় আপু অনেক সময় বাড়ির পাশে বা বাসায় থাকে, তাদের কাছ থেকে অনেক হেল্প নিতে পারে, তারা এইভাবেই করতে পারে আমি মনে করি। সঞ্চালক স্যারের মাধ্যমে সঞ্চালক স্যারের মাধ্যমে আমার একটা প্রশ্ন ছিল স্যার। মঞ্জুরুল, প্রশ্ন করো। নোভেল করোনা ভাইরাসের কারণে স্থবির শিক্ষা ব্যবস্থাকে পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের কি করণীয় স্যার? এক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে আমরা শহর কেন্দ্রিক না চিন্তা করে স্যার, আমরা প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, যেখানে ইন্টারনেট ব্যবস্থা নেই, যেখানে শিক্ষিতের হার কম, আশেপাশে এরকম শিক্ষিত লোক পাওয়া যাবে না, এরকম স্যার পরিস্থিতিতে টিভি নাই বা বিদ্যুৎ নাই, এক্ষেত্রে তারা কি করণীয় করতে পারে স্যার? আমার প্রশ্নগুলো ছিল হচ্ছে মঞ্জুরুল, আমাদের এখানে হ্যাঁ বলো। বিশ্ববিদ্যালয় পড়ুয়া যে ভাইয়েরা আছে তাদের কাছে যে প্রশ্ন ছিল, কারণ তারা আমার থেকে অনেক জ্ঞানী, তো তাদের সাথে তারা অনেক চরিত্রে পার হয়ে আসলে ইউনিভার্সিটিতে গেছে। তো সেক্ষেত্রে তারা কি মনে করে আমি একটু এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, পুলক কুন্ডু কি শুনছো আমাকে? পুলক কুন্ডু শুনছো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, তুমি কি আসলে এখানে মঞ্জুরুলের হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আসলে এখানে বৃষ্টি হচ্ছে, তো এই জন্য একটু নেটওয়ার্কের প্রবলেম করছে। আচ্ছা, তুমি কি মঞ্জুরুলের প্রশ্নটা শুনতে পাচ্ছো? সবটুকু শুনতে পাইনি, বা কিছু অংশ শুনতে আচ্ছা, পেয়েছি। যাই হোক, মঞ্জুরুলের প্রশ্নের উত্তর আমি দিব। তো এই মুহূর্তে যেহেতু আমরা পুলক কুন্ডুকে লাইনে পেয়েছি, আমরা পুলক কুন্ডুর কাছে কিছু শুনতে চাইবো। পুলক কুন্ডু, তুমি এই মুহূর্তে বাসায় আছো না ভার্সিটিতে আছো? আমি এখন তো বাসায় স্যার, ভার্সিটি হল সবই তো বন্ধ রয়েছে এখন জি, করোনা তা তুমি পরিস্থিতিতে। বাসায় কিভাবে সময় কাটাচ্ছ? আসলে স্যার আমি একটা কাজ করার চেষ্টা করছি। আসলে গ্রামে আসার পর, আমি তো গ্রামে থাকি স্যার, গ্রামে আসার পর আমি একটা জিনিস খেয়াল করেছি যে এখানকার মানুষের মধ্যে, মানে গ্রামের মানুষগুলোর মধ্যে তুলনামূলকভাবেই করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তারা একটু কম সচেতন। জি, আমি তাদের সচেতন করার জন্য একটা ছোট্ট পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি, তা হচ্ছে হলো আমি গ্রামে থাকার কারণে একটা জিনিস দেখতে পেয়েছি যে তাদেরকে যদি আমরা তাদের সরাসরি এই করোনার ইফেক্ট সম্পর্কে দেখাইতে সক্ষম হয়, যে করোনা আসলে আমাদের কতটা ভয়ঙ্কর ইফেক্ট আনতে পারে, তাহলে তাদের মধ্যে কিন্তু কিছুটা হলেও অনুভূতি সৃষ্টি হবে। যার কারণে আমি চেষ্টা করছি যে মাস্ক আর হাতে গ্লাভস পরে প্রত্যেকের বাসায় গিয়ে, এখানে গ্রাম যেহেতু তাহলে ওই উঠান বড় থাকার কারণে
আমি উঠানে দাঁড়িয়ে আমার ল্যাপটপের মাধ্যমে যে করোনা ভাইরাস হলে মানুষের যে ক্ষতির সৃষ্টি হয় এবং মানুষ যে একা হয়ে যায়, তার সাথে যে কেউ থাকতে পারে না, সে দেখানোর চেষ্টা করছি, যাতে তারা এই করোনার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে একটু নিজে দেখার মাধ্যমে একটু স্বাস্থ্যবিধি পালন করতে, যথার্থভাবে পালন করতে সক্ষম হয়। এই কাজটা আমি প্রতিনিয়ত করার চেষ্টা করছি স্যার। আর পুলক, তোমাকে ধন্যবাদ। তুমি তো করোনা সম্পর্কে সচেতনতার কথা বললে। তো শিক্ষা ভাবনা, যেহেতু আমাদের আজকের আয়োজন শিক্ষা ভাবনা, তো এই মুহূর্তে শিক্ষা নিয়ে, সাম্প্রতিক শিক্ষা নিয়ে তোমার কি ভাবনা জি আছে, স্যার। বা তোমাদের ভার্সিটির ক্লাসগুলো কিভাবে পরিচালিত হচ্ছে? জি স্যার, আমাদের একদিন ভার্সিটিতে অনলাইন হয়েছিল, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমরা সবাই যথাসময়ে অনলাইনে ক্লাস হলে অ্যাটেন্ড করতে পারছি না। তাই আমাদের সবার একটা মতামত সেখানে রয়েছে যে কেউ যদি মানে কোনো টিচার যদি আমাদের সেখানে ক্লাস করে পাঠিয়ে দেয়, পরবর্তীতে দরকার হলে আমরা ডাউনলোড করে নেব, এবং সেখানে যদি কমেন্ট করার সুযোগ থাকে তাহলে আমরা ওই দিনকার টপিকে যা বুঝবো না সেখানে কমেন্ট করে রাখতে পারবো, যার কারণে পরবর্তী ক্লাস যখন তিনি শুরু করবেন ওই কমেন্ট গুলো দেখে আমাদের না বুঝার বিষয়গুলো বুঝিয়ে তারপরে তার নেক্সট ক্লাস শুরু করবে। এরকম আমরা একটা চিন্তা ভাবনা করেছি। ধন্যবাদ। আজকে অনেকগুলো পত্রিকায় তোমাদের ভার্সিটি সম্পর্কে দেখলাম যে ওখানে খুব শীঘ্রই ভার্চুয়াল ক্লাস শুরু হচ্ছে। তো যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার এখনো আসতে পারে নাই। যদিও করোনা ভাইরাসের প্রভাব আরো বিস্তার লাভ করে, সেক্ষেত্রে হয়তো সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ থাকতে পারে। তো সেক্ষেত্রে যারা অসচেতন স্টুডেন্ট, তাদের বেলায় তো অনেক সমস্যার সৃষ্টি হবে। তো এক্ষেত্রে সার্বিক শিক্ষা ব্যবস্থা বা সার্বিক সকল স্টুডেন্টদের কথা চিন্তা করে কি করলে সকল স্টুডেন্টের লেখাপড়ার একটা উন্নতি হতে পারে, বা সবাই একটা লেখাপড়ার ভিতর থাকতে জি পারে স্যার, বলে তুমি মনে আমাদের করো? আসলে স্যার আমাদের ভার্সিটি থেকে সম্প্রতি একটা জরিপ শুরু করেছে যে কাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে বা নেটওয়ার্কের সমস্যা আছে, তাদের নিয়ে আমাদের একটা জরিপ করা হচ্ছে আমাদের ডিসিপ্লিন থেকে। তো সেখান থেকে যার যে সমস্যা আছে সেই সমস্যা পরবর্তীতে উত্তরণের জন্য তারা যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাদের আশ্বাস দিয়েছে, যাতে আমরা সকলে এই অনলাইন ক্লাসের সুবিধা নিতে পারি। তো তুমি ভার্সিটিতে কত সাল থেকে আছো? জি স্যার। তুমি ভার্সিটিতে স্যার কত সাল থেকে আছো? হ্যাঁ, বুঝতে ভার্সিটিতে পারিনি। কত হ্যাঁ, ভার্সিটিতে কয় বছর আছো তুমি জি এখানে? স্যার, আমি আমি তৃতীয় 3 বছর হবে এই বছর দিয়ে, 2018-তে আমি ভর্তি হয়েছি। জি জি। তো আচ্ছা, তোমার জীবনে একটা স্মরণীয় ঘটনা আমাদেরকে শোনাও। স্মরণীয় ঘটনা মূলত আসলে আমরা যদি অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে যাই সেটাই মূলত স্মরণীয় হয়ে থাকে। আমার খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পর যে রেজাল্টটা দিয়েছিল, আমাদের তো লাইফ সায়েন্সের একটা স্কুল আছে আর একটা হলো সেট স্কুল আছে। তো আমি সেখানে লাইফ সায়েন্স স্কুলে 39তম হয়েছিলাম। সেটাই মূলত আমার জীবনে একটা অন্যতম স্মরণীয় দিন ছিল এবং ওই ঘটনা ছিল ওইটা। ধন্যবাদ পুলক কুন্ডু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এই মুহূর্তে সুজয় করের কাছে যাব। সুজয় কর। জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ সুজয় কর, হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ? তো করোনার বিস্তার তো ক্রমে বেড়েই চলেছে। তো জি। এই মুহূর্তে স্টুডেন্টদের প্লাস জনগণের চলাচলে যে সচেতনতা, কিভাবে তারা চলাচল করলে আরো সচেতনতা বৃদ্ধি পাবে, এক্ষেত্রে জনগণের কি করা উচিত আর প্রশাসনেরই বা কি করা উচিত বলে তুমি মনে করো? প্রথমে আসি প্রশাসনের কি করা উচিত। আসলে প্রশাসন অনেক কিছু করতেছে, অনেক নিয়ম দিচ্ছে, রুল দিচ্ছে, রেস্ট্রিকশন দিচ্ছে, কিন্তু প্রশাসনের একার পক্ষে এগুলো করা আসলে রেস্ট্রিকশন দিয়েই সম্ভব না। আসলে জনগণ যদি এগুলো না মেনে চলে, লকডাউন দেওয়া হচ্ছে তারপরেও আমরা মানুষজন বাইরে যাচ্ছে, দরকারে বাইরে যাচ্ছে, দরকার ছাড়া বাইরে যাচ্ছে, কারণ অকারণে বাইরে যাচ্ছে, ঘুরতে বাইরে যাচ্ছে, এগুলো আসলে জনগণ আসলে মানুষজন করছে, এগুলো আসলে বন্ধ করা যাচ্ছে না। সরকার কঠোর হচ্ছে, তারপরেও আসলে পসিবল হচ্ছে না সবকিছু নিয়ন্ত্রণ করা। তারপরে আরো কিছু কিছু পদক্ষেপ আমার মনে হয় সরকার নিতে পারে।
যে বিভিন্ন জায়গায় মনে করেন একটু বেশি, এখন মনে করেন কিছুদিন হয়েছিল সেনাবাহিনী থেকে একটু দেওয়া হচ্ছিল, আবার দেখা যাচ্ছে এই গার্ডটা কমে গেছে, কেন লকডাউন অনেকটাই শিথিল করা হয়েছে। এই যে লকডাউনটা শিথিল করা হলো এত আগে থেকে, জিনিসটা আসলে ঠিক হয়েছে কিনা আমি অতটা শিওরলি বলতে পারবো না। তা হয়তো করা হয়েছে যে অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে, ইকোনমিক্যালি অনেক ডিস্ট্রয়েড হচ্ছে বাংলাদেশ এই জন্য। কিন্তু আসলে এটা করার ফলে যে আসলে কতটা ক্ষতি হবে আমরা হয়তো কিছুদিন পরে হয়তো টের পাবো। কিন্তু এটা করতে হয়েছে বাধ্য হয়ে হয়তো সরকারের। কিন্তু আমাদের যেহেতু লকডাউন শিথিল করা হয়েছে, তারপরেও আমার মনে হয় যে জনগণের অবশ্যই একটু সচেতন হওয়া উচিত। বাইরে গেলে অবশ্যই মাস্ক ইউজ করা উচিত, স্যানিটাইজার ইউজ করা উচিত। কেননা আমাদের যদি যেতেই হয় বাইরে, অবশ্যই একটু সতর্ক হতে হবে। আহ, ধন্যবাদ সুজয়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো তুমি কুয়েটে আছো, কুয়েটে কোন বিষয়ে কোন ডিপার্টমেন্টে আছো? আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে আছি, সিএসসিতে। হ্যাঁ, কোন ইয়ারসে আছো এখন? আমি থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে। তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ তোমাদেরকে মূলত কোন বিষয়ে শেখানো হয়? আমাদের মেইন বিষয় হচ্ছে মূলত প্রোগ্রামিংটা শেখানো হয়। প্রোগ্রামিং দিয়ে আসলে সব কিছু ইমপ্লিমেন্ট করা হয়। বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপিং করানো শেখা হয়। অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন ডেভেলপিং আছে, তারপরে অ্যাপেলের মানে আইওএসের আইওএস যেটা বলে অ্যাপেলের ফোনের হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপিং শেখানো হয়, ওয়েবসাইট ডেভেলপিং শেখানো হয়। এগুলো হচ্ছে ডেভেলপিং সাইট গেল। তারপরে প্লাস আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এইগুলো শেখানো হয়। মেইনলি মূলত প্রোগ্রামিং এর উপর রিলেটেড যেসব আছে সবকিছুই মূলত শেখানো হয়, প্রোগ্রামিং রিলেটেড সবকিছু। ধন্যবাদ তোমাকে। তো আমরা আসবো তোমার কাছে আবার। তো এই মুহূর্তে আমি চলে যাব মানজুরুল ইসলামের কাছে। তো মানজুরুল ইসলাম সাম্প্রতি, মানজুরুল ইসলাম শুনছো? জি স্যার। হ্যাঁ, তো সাম্প্রতিক জি স্যার, শুনতে কিছু পাচ্ছি। শিক্ষা ভাবনায় কিছু বিষয় পরিলক্ষিত হচ্ছে। সেটা হলো যে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না, বা নবম দশম শ্রেণীতে আলাদা আলাদা পরীক্ষা হবে। এসএসসি পরীক্ষা ক্লাস 10-এর যে সিলেবাস অংশ থাকবে সেই অংশ দিয়েই হবে। ইন্টারমিডিয়েট পরীক্ষা বছরে বছরে আলাদা আলাদা ভাবে হয়ে যাবে। কোনো এটা এই সম্পর্কে তোমার কি ধারণা? সরকারের যে এই যে পদক্ষেপগুলো নিচ্ছে, তো এতে কি স্টুডেন্টরা উপকৃত হবে বলে তুমি মনে করো? স্যার আমি প্রথমেই আমাদের দেশ আস্তে আস্তে কিন্তু স্যার ডেভেলপমেন্ট করতেছে, সেটা হচ্ছে শিক্ষা হোক বা অর্থনীতির দিক থেকে হোক, আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্ট করতেছে স্যার। আমরা কিন্তু মানে বিগত বছর যে প্রেক্ষাপট, সেখানে কিন্তু আমরা স্যার যে মাল্টিমিডিয়া ক্লাস এগুলো কিন্তু আমরা দেখতাম না, কিন্তু সম্প্রতি যুক্ত হয়েছে। তো স্যার সেক্ষেত্রে আমরা যদি একটু বাইরের দিকে যাই, সেখানে আমাদের যে আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। তা হচ্ছে লন্ডনের একটি স্কুলে লেখাপড়া করে আমার একজন আত্মীয়। তো তার কাছ থেকে আমি জানতে পারলাম তিনি, তার আসলে কোনো বই নাই এবং বাসায় তার কোনো পড়ালেখা লাগে না, তার স্কুলে গেলেই হয়। এবং বাসায় যদি সে পড়ালেখা করে তাহলে হচ্ছে স্কুল থেকে আহ, তারা মানে ফোন দিয়ে তাদেরকে আহ, রাগারাগি করে। তো স্যার সেক্ষেত্রে তার কিন্তু খালি স্কুল শিক্ষা, সেখানেই কিন্তু আসলে সে শিক্ষা গ্রহণ করতে পারতেছে। তার কিন্তু বাসায় এসে যে শিক্ষা মানে পড়াশোনা বা এই যে চাপ, এটা কিন্তু আসলে স্যার তার নেওয়া লাগতেছে না। আবার সে মানে তাকে যদি একটি গরুর প্যারাগ্রাফ সম্পর্কে বোঝানো হয়, ওই গরুর আসলে কোথায় কোন যে যে তার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কিভাবে চলাচল করে, কি খায়, এটা কিন্তু স্যার সবকিছুই সেখানে বোঝানো হয়। তো সে পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু স্যার আমাদের এই যে পরীক্ষা নামক যে ভীতিটা, এটা কিন্তু স্যার অনেকাংশেই মানে দূর হবে। যে তৃতীয় থেকে স্যার আস্তে আস্তে হয়তো একবারেই যে উঠা যায় তা সম্ভব না। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন স্যার আস্তে আস্তে মানে আনতে হবে। যে তৃতীয় শ্রেণী উঠাইলো, চতুর্থ শ্রেণী উঠাইলো, যে একটা ফাইভে যে একটা ছেলে বা একটা মেয়ে পড়ে, সে আসলে স্যার পরীক্ষা সম্পর্কে মানে তার এত প্রেশার দেওয়া হয় যে বাবা মার জিপিএ 5 পেতেই হবে, জিপিএ 5 পেতেই হবে।
কিন্তু স্যার আমাদের এই বাবা মার যে টেন্ডেন্সিটা, এটা মানে আমাদের শিক্ষার্থীদের অনেকাংশেই বা শিক্ষকদের যে বোঝাটা, এটা অনেকাংশেই আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। যে ছেলেটা প্রথম শ্রেণীতে পড়ে, সে আসলে স্যার তারা মাঠে থাকার কথা বা খেলাধুলা নিয়ে থাকার কথা, তার কিন্তু আজকে বই নিয়ে সারাক্ষণ বসে থাকতে হয় যে ভালো রেজাল্ট করতে হবে। আমাদের এই যে পিতা মাতা থেকে স্যার যে টেন্ডেন্সিটা, এটা যদি পরীক্ষা না থাকে তাহলে কিন্তু অনেকাংশেই স্যার দূর হয়ে যাবে। এবং স্যার দেখা যাচ্ছে আমরা এবার আমার একটু উদাহরণ দিই। দেখা যাচ্ছে যে আমরা স্যার একাদশ শ্রেণীতে বা 9-10 যখন পড়ি, তখন 9-এ উঠে অতটা মানে পরীক্ষা থাকলেও যে 10-এ উঠে পড়বো, ওই যে টেন্ডেন্সিটা, এটা যদি স্যার 9-এ আমাদের ওই যে গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়, তো তখন আমরা এই পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে মানে স্যার আমরা ওই 9-এর যে আমাদের একটা বিশাল গ্যাপ থেকে যায়, বা ওই গ্যাপটা কিন্তু তখন আর থাকবে না, তখন ওই পরীক্ষার মাধ্যমে ওইটা শেষ। আবার 10-এ উঠে যখন আমরা পরীক্ষা দিব, তো তখন আমরা যদি পরীক্ষাটা দিই, তখন স্যার আমাদের 10-এর আমাদের 9-10-এর 2 বছরের সিলেবাসটা স্যার যখন এক রাত্রে বলে পরীক্ষা দিতে হয়, আসলে ওই কতটা কষ্টকর বা কতটা রিভিশন দিয়ে দিয়ে যে কতটা কষ্টকর, আসলে যারা এই পরীক্ষা দিয়েছে আসলে তারাই ভালো জানে। এবং স্যার এটা করলে আমাদের পর থেকে প্রেশার অনেকাংশেই হচ্ছে স্যার কমে যায়। ধন্যবাদ মঞ্জুরুল, অনেক মূল্যবান কথা বলার জন্য। এ পর্যায়ে আমরা চলে যাব আজিজুল হাকিমের কাছে। জানতে চাইবো মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যবস্থায় কি কি ধরনের অসঙ্গতি আছে বলে তুমি মনে করো, এবং এর কি কি সংশোধনী আনা যায়? থ্যাংক ইউ স্যার। দেখুন, মাধ্যমিক স্তরের অনেক অসঙ্গতি, অনেক পড়ালেখার ভিতর আসলে এখন পরিলক্ষিত হয়, যেটা আমাদের সময় হয়ে গেছে। বিশেষ করে স্টুডেন্টদের জন্য, আমি যেহেতু ম্যাথের স্টুডেন্ট, তাই ম্যাথ সম্পর্কে কিছু বলতে চাই যে প্রত্যেকটা স্টুডেন্টেরই কেমন ম্যাথ একটা আতঙ্ক। এখন তারা ম্যাথ সবসময় ভয় পায়, কিন্তু এটার পিছনে আমরা যখন প্রাইমারি লেভেলে পড়তেছি, ফার্স্টে শিখেছিলাম যোগ বিয়োগ। যোগ বিয়োগ করানোর সময় কিন্তু স্যাররা একটা বিভিন্ন ধরনের মজার ছলে বোঝাতো, কখনো আঙুল গুনে, কখনো কাঠি ইত্যাদি ভাবে বোঝাতো যে এটা করলে যোগ, এটা বিয়োগ, এই কটা বাদ রাখবা এখান থেকে ইত্যাদি। কিন্তু এক সময় দেখা যায় প্রাইমারিতে নাম কিছুটা শিখার পর আমরা তো যখন স্টুডেন্টরা বড় হচ্ছে তখন বড়, হ্যালো, তারপরেও বিশেষ করে কিছু ক্ষেত্রে আমরা দেখি যে উদাহরণ হিসেবে আমরা দেখি ফার্স্টে যখন আমরা বীজগণিত করতেছি, বীজগণিত করার সময় অনেক ক্ষেত্রে আমরা দেখতেছি ফার্স্টে শুরু করতেছি সমীকরণের সমাধান। সমীকরণের সমাধান করার সময় আমরা স্যাররা অ্যাজ ইউজুয়াল বিভিন্ন পদ্ধতি, অপনয়ন, প্রতিস্থাপন ইত্যাদি পদ্ধতিতে সমাধান করাচ্ছে, স্টুডেন্টরা করতেছে, কিন্তু সমাধান করে জানি একটা উত্তর বেরোবে, অর্থাৎ সমাধান। হ্যালো, হ্যাঁ স্যার, কিন্তু অ্যাকচুয়ালি সমাধান করে যে একটা পয়েন্ট পাচ্ছি, যে পয়েন্ট পাচ্ছে দুটো সমীকরণের সমাধান করলে ওই দুটো সরলরেখার মিলিত বিন্দুটা, এইটা যদি এইভাবে বিভিন্ন পদ্ধতিতে যে অঙ্কগুলো করতেছি, এইটা যদি স্টুডেন্টরা জানতে পারতো বা জানানো হয় তাহলে আরো বেশি মজা পাবে, কিন্তু স্যাররা দেখি এই বিষয়গুলো জানায় না, জাস্ট কিছু অঙ্ক দেখাচ্ছে। আর এখন তো সৃজনশীল হয়েছে, একটু বিস্তারিত অঙ্ক। কিন্তু স্যার এখন আমরা দেখতে পাই এরকম বিষয়গুলো যদি স্যাররা জানায় দেয় তাহলে স্টুডেন্টরা বেশি মজা পাবে, ম্যাথের প্রতি আগ্রহ হবে, ম্যাথটা শিখতে পারবে। এরকম এরপরে নর্মাল আরো কয়েকটা বিষয় আছে, অনেক বিষয়, যেমন লগারিদম, এক্সপোনেনশিয়াল
স্যার সম্ভবত নেটওয়ার্কের কারণে খুবই প্রবলেম হচ্ছে। এই ফাংশন গুলো ছোটবেলা থেকে করে আসতেছি, কিন্তু হ্যালো, বলেন। হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে ইত্যাদি সম্পর্কে জানানো হয় না, জাস্ট তাদেরকে অঙ্কটা করতে হবে, সমাধান করতে হবে, পরীক্ষায় মার্কস এই বিষয়টাতে সীমাবদ্ধ এবং ভালো রেজাল্ট করতে হবে। নেট প্রবলেম, যাই হোক আমরা চলে যাব পুলক কুণ্ডুর কাছে। পুলক কুণ্ডু, অনেক আসলে শুরু করতে পারলাম। হ্যালো হ্যালো স্যার, হ্যালো, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, শুনছো পুলক কুণ্ডু? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনাকে বলেন স্যার। হ্যাঁ, তো আমি শিক্ষকতা করি যে হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। শিক্ষকতা করি যেহেতু তো আমাদের হ্যাঁ স্টুডেন্টদের হ্যাঁ ভিতরে কিছু সমস্যা পরিলক্ষিত হয়। বিষয়গুলো হলো যে আমি মনে করো দশম শ্রেণীর গণিত ক্লাস নিই, ঠিক আছে? জি স্যার। তো এই ক্লাসে স্টুডেন্টদের যে সমস্যাগুলো পরিলক্ষিত হয় জি সেই স্যার। সমস্যাগুলো হলো যে পরীক্ষার খাতায় দেখা যাক যে এরা অঙ্কে কিন্তু উত্তর মিলায় ফেলে, কিন্তু ভিতরে বডিতে কিন্তু হয়ই না একেবারে, এবং উত্তর মিলায় বাড়ি এসে মনে করে যে 80 পাবো বা 100 পাবো, কিন্তু মূলত অঙ্ক তো সব ভুল হয়ে গেছে, এদের উত্তরটা কিন্তু আবার সঠিক হয়। তো এক্ষেত্রে তারা কিভাবে এই সমাধানগুলো করে বলে তুমি মনে করো? আসলে কি স্যার, অনেক সময় দেখা যায় কি, যখন আমাদের উত্তর মিলছে না তখন আমরা আগে উত্তরটা বসে মানে লাস্ট পার্টটা করা শুরু করি, তারপর আস্তে আস্তে ব্যাক ক্যালকুলেশন উপরের দিকে উঠতে থাকি, কিন্তু দেখা যায় যে সে ভুল থেকেই যায়। কিন্তু অনেকে তো আমাদের যদি চেনা অঙ্ক, অনেক সময় আমাদের পরীক্ষায় যেগুলো দেওয়া হয় সাধারণত চেনা অঙ্কগুলোই থাকে, যার কারণে আমরা বাসায় অনেকবার করার ফলে ওর উত্তরটা মুখস্থ হয়ে যায়, যার কারণে আমরা ভিতরে যাই করি না কেন লাস্টে যদি আমরা সেই মানটা আনতে পারি আমরা ভাবি সেটা সঠিক হয়েছে, ভিতরে ভুল হলেও অনেক সময় সূত্র অ্যাপ্লাই ভুল হয়েছে, কিন্তু যেহেতু আমরা করে আসছি বাসায় একবার ওই মানটা ঠিকভাবে ইনপুট মানে বসাই দিয়ে পরবর্তীতে আমরা উত্তর মেরে ফেললাম এবং বুঝলাম যে এটা যেহেতু আমরা বাসায় করেছি এইভাবে এর উত্তর এত ছিল, যার কারণে এরকম হয়েছে। কিন্তু যখন পরীক্ষক খাতা দেখেন তিনি তখন বডিটা যখন চেক করেন তখন দেখেন যে সূত্রের প্রয়োগের সাথে সূত্রের মান বসানোর কোনো মানে অসঙ্গতি প্রকাশ হচ্ছে, তখন তো তিনি অবশ্যই সেটা মার্কিং করে কেটে দেবেন। কিন্তু আমি যখন বাসায় চলে আসছি মনে করছি যে এটার অ্যান্সার আমি এত বসিয়ে এসেছি এবং বাসায়ও দেখতেছি এত ঠিকই অ্যান্সার হয়েছে, তখন তো আমরা সেটাকে সত্য বলে মানে হয়েছে বলে বিবেচনা করি, ভিতরে বডি হলো কিনা ওটা তো আমরা সচরাচর আচ্ছা চেক করি ধন্যবাদ। না। আচ্ছা বর্তমানে তো সৃজনশীলতার যুগ চলছে, তাই না পুলক? হ্যাঁ, তো জি স্যার। সৃজনশীলতার কিছু নিয়মকরণ আছে। জি স্যার, জি নিয়মকরণ স্যার। হলো যে আমরা আগে যখন অঙ্ক করেছি তো আমাদের অঙ্ক যদি কোথাও একটা ভুল যেত জি তো সে স্যার। অঙ্ক ডাইরেক্ট ক্রস দিয়ে সেটাকে শূন্য দেওয়া হতো, কিন্তু সৃজনশীলতার এই যুগে কিন্তু সেটা বলছে না, সেটাকে সেখানে আলাদাভাবে বলা জি হচ্ছে। স্যার। কিভাবে বলা হচ্ছে? মনে করো একজনে একটা জি স্যার। সমীকরণ বা একটা লসাগু গোসাগু করতেছে, তো করার সময় দেখা যাচ্ছে সে 3 লাইন বা 4 লাইন করে ফেললো, লাস্টে 1 লাইন বা 2 লাইন পারলো না, সেক্ষেত্রে তাকে ওই 3-4 লাইনের ইসে কিন্তু তাকে নাম্বারিং করতে হবে, সৃজনশীলতার যে নিয়মটা। তো এই নিয়মটা কি তোমার কাছে কেমন লাগে? জি স্যার। আসলে স্যার সৃজনশীলের যেরকম পদ্ধতিতে করা হয় সেটা হলো আমাদের খ আর গ যেই দুটা পাত থাকে সেখানে হলো 4-4 করে মার্ক থাকে, সেই 4 মার্কের ভিতরে এভাবে ডিস্ট্রিবিউশন করা থাকে যে অনুধাবনের জন্য 1 মার্ক থাকবে, তারপর মানে জ্ঞানমূলকের জন্য 1 মার্ক থাকবে, অনুধাবন 2 আর বাকিটা পরে তার প্রয়োগের অংশে চলে যাবে। তো আমার মনে হয় কেউ যদি অঙ্কটা কোনো মতন ধরতে পারে বা বুঝতে পারে তার সে তো ওইটুকের জন্য নাম্বার প্রাপ্তি অবশ্যই সম্ভব, কারণ একটা যদি বড় অঙ্ক থাকে সে অবশ্যই করতে করতে কোথাও তার
মানে অ্যাটেনশনটা চলে যেতে পারে এবং কিছু অংশ করার পর ঠিক হওয়ার পর পরের অংশ থেকে ভুল হতে পারে, যার কারণে পরবর্তী তার অ্যান্সারটাও ভুল আসবে। কিন্তু সে তো অঙ্কটা সঠিক পদ্ধতিতে এগিয়েছিল, এই জন্য যদি ধাপে ধাপে এই মার্কিং সিস্টেমটা করা থাকে আমি মনে করি সেটা যুক্তিসঙ্গত, কারণ সেটা তো সে স্টুডেন্ট অবশ্যই বুঝতে পেরেছে কিভাবে অঙ্কটা করলে আমার উত্তরটা মিলতে পারে। অনেক অনেক ধন্যবাদ। তো আমরা স্যার, চলে যাব। হ্যাঁ, স্যার, আজিজুলের সম্পর্কে আজিজুল হাকিম কিছু বলতে চাচ্ছে সম্পর্কে। কি মানজুল কিছু বলবা? জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি। আমার প্রশ্নটা হচ্ছে আজিজুল হাকিম এবং হচ্ছে পুলক অধিকারী, পুলক কুন্ডু ভাইয়ের কাছে। আমরা স্যার নবম দশম পর্যন্ত অঙ্ক করি স্যার। বিশেষ করে আমরা যখন ব্যবসায় শিক্ষা এবং আর্টসে, মানে আর্টস হচ্ছে মানবিক শাখায়, আমরা স্যার 9-10 পর্যন্ত অঙ্ক করি স্যার। কিন্তু আমরা আসলে একাদশ শ্রেণীতে যে আমরা কেন আসলে অঙ্ক সাবজেক্ট আমাদের থাকছে না, এবং স্যার আমরা আসলে না, হ্যাঁ এখানে থাকতে পারে যে আমাদের হিসাব নিকাশ করতে গেলে অঙ্ক অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু স্যার যেখানে সায়েন্সের সায়েন্স ব্যবসা বিজ্ঞান বিজ্ঞানের জন্য অঙ্ক থাকছে, কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানে হিসাব বিজ্ঞান এবং ফিনান্স এগুলো অঙ্ক থাকছে, কিন্তু আমাদের যে ম্যাথ যে গণিত সাবজেক্ট এটা কেন আসলে উঠায় দেওয়া হচ্ছে? এই বিষয়ে যদি আমাদের আজিজুল হাকিম ভাই এবং হচ্ছে পুলক ভাই যদি কিছু বলতেন। এখানে কি আসলে একাদশ শ্রেণী থেকে অঙ্ক রাখা কি প্রয়োজন ছিল না? হ্যাঁ, পুলক বলো। আচ্ছা, আগে আমি একটু বলতে চাচ্ছি, আসলে আসলে নবম দশম শ্রেণী পর্যন্ত কিন্তু আমাদের সাধারণ গণিতটা সবার জন্য কম্পালসারি, মানে এখন যেটা গণিত, কিন্তু একাদশ বা দ্বাদশ এর উপরে যেগুলো গণিত সেটা সাধারণত নবম দশম শ্রেণীর যেই উচ্চতর গণিত থাকে তারই আপডেটেড ভার্সন করা হয়। আমি কিন্তু আমাদের এই সেকেন্ড ইয়ারের ফার্স্ট টার্মে অ্যাকাউন্টিং এর একটা কোর্স ছিল, আমি যতদূর সেখানে দেখেছি সেখানে হিসাব বিজ্ঞানের যে ম্যাথগুলো করতে হয় সেখানে মূলত বেসিক ম্যাথের যে কনসেপ্ট থাকে সেগুলো জানলেই হয়, মানে আপডেটেড কোনো ম্যাথ জানার কোনো দরকার পড়ে না। আমি যতদূর দেখেছি আমাদের অ্যাকাউন্টিং কোর্সে যা করানো হয়েছে, আমাদের নবম দশম শ্রেণী পর্যন্ত যে গণিতটা করা হয় সেটাই মূলত যে জেনারেল হিসাব বিজ্ঞান বা যেগুলো সাধারণত আমাদের ম্যাথ অঙ্ক করতে যে ফর্মুলাগুলো দরকার হয় তার মধ্যে কভার হয়ে যায়। কিন্তু আমাদের 11-12 থেকে যে উচ্চতর গণিতের যে কোর্সগুলো শুরু হয় সেটা মূলত যারা হায়ার স্টাডি করবে অথবা সায়েন্সের যে আপডেটেড মানে ড্রাইভ করা মানে বিভিন্ন ভাবে আসা সূত্রগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়, যেগুলো একটা সায়েন্সের স্টুডেন্টের জন্য অবশ্যম্ভাবী। আর যারা পরবর্তীতে ম্যাথ নিয়ে পড়বে, সায়েন্স যেহেতু তাহলে তাদের মধ্যে কেউ তো অবশ্যই ম্যাথ নিয়ে পড়বে, তাদের জন্য সেই কনসেপ্টগুলো অবশ্যই দরকার হবে। কিন্তু আমার মনে হয় মানবিক অথবা ব্যবসায় শিক্ষায় যারা রয়েছে তাদের যে বেসিক ম্যাথের কনসেপ্টটা দরকার সেটা নবম দশম শ্রেণীর গণিত পর্যন্তই ফুলফিল হতে পারে, যার কারণে পরবর্তীতে আর ওই জটিল টপিকগুলো আনার দরকার বলে আমি মনে করি না। ভাই ধন্যবাদ এই আরেকটা সম্পর্কে। জি জি প্রশ্ন হচ্ছে বলো স্যার, মানজুল। আমরা হচ্ছে তথ্য প্রযুক্তি যে সাবজেক্টটা স্যার, জি তথ্য প্রযুক্তি জি স্যার। সাবজেক্টটা স্যার, এখানে ভাইয়ারা হচ্ছে আমরা যে অঙ্কগুলো করছি স্যার তথ্য প্রযুক্তিতে, আমরা এই অঙ্কগুলো কিন্তু দেখা যাচ্ছে কমার্সের যে যারা ছাত্র এরা কিন্তু আসলে কৃষি শিক্ষা যে থার্ড সাবজেক্ট এটা নিয়ে থাকে এসএসসির আগে, তারা কিন্তু আসলে যে তাদের মানে তাদের কিন্তু আসলে যে হায়ার ম্যাথ যে অঙ্কটা এটা কিন্তু থাকে না, তাদের কিন্তু সাধারণ ম্যাথটাই থাকে ব্যবসা শিক্ষা মানবিকে। কিন্তু স্যার আমাদের একাদশ শ্রেণীতে এটা ফার্স্ট ইয়ারে উঠলে আমাদের তথ্য প্রযুক্তি বইটা ধরায় দেওয়া হচ্ছে, যেখানে স্যার আমাদের সায়েন্সের হায়ার ম্যাথ বেসিসে অঙ্ক থাকে। স্যার এটা আসলে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে থাকে, কিন্তু আমরা স্যার দেখা যাচ্ছে আমরা তথ্য প্রযুক্তি বইটা পড়ে এখানে সবই ইয়া হয়ে থাকে, মানে আপনার হচ্ছে বিজ্ঞানের যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করার জন্য যে সাবজেক্টগুলো এগুলো সব আমাদের শেখানো হয়ে থাকে। কিন্তু স্যার আমরা যদি ব্যবসা এবং মানবিক শাখার শিক্ষার্থীরা চিন্তা করি যে আমরা একজন সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সিভিল ইঞ্জিনিয়ারিং হবো, কিন্তু আমরা কিন্তু আসলে স্যার সেটা দেখলেও আসলে সেটা সম্ভব হয়নি। কিন্তু আসলে আমাদের এই যে তথ্য প্রযুক্তিতে বইতে যে অঙ্ক দেওয়া হচ্ছে এক্ষেত্রে আসলে স্যার আমাদের কি করণীয় এই যে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করার জন্য, এবং আসলে কেন দেওয়া হলো স্যার এক্ষেত্রে যদি স্যার
দীপ্ত এ সম্পর্কে যে কিছু তথ্য বলতে প্রযুক্তি চাচ্ছে মনে হয়। বইটা সাধারণত ইনক্লুড করা হয়েছে বর্তমান। হুম 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 হুম। পুলক আর দীপ্তকে সুযোগ দেবো। দীপ্ত বলবে এ সম্পর্কে, দীপ্তর কাছে আমরা তো শুনি। তো আমি যেটা দেখছি আইসিটি তো আমাদেরও ছিল। তো আইসিটি তে এমন কিছু ছিল না যেটা আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর জন্য। তো বর্তমান তো আপনার তথ্য প্রযুক্তির যুগ। তো তথ্য প্রযুক্তি সম্পর্কে তো কিছুটা ধারণা থাকা উচিত। তো সেই জন্য আইসিটি সাবজেক্টটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আর আইসিটি তে সাধারণত ম্যাথ যেগুলো দেখছি, আপনার সি প্রোগ্রামে কিছু হালকা পাতলা ম্যাথ থাকে। তো ওগুলো হায়ার ম্যাথের মতো অত জটিল ম্যাথ না। ওগুলো সাধারণত দেখা যায় 7-8 এর বিজ্ঞান বইতে ওই ম্যাথ গুলো থাকে আর কি। তো না, আমি আসলে ওটা সুতরাং বলিনি, সেই ক্ষেত্রে হায়ার ম্যাথ বেসিসে। আমি আসলে ভাই ওইটা সরি বলিনি, সরি আমি বলছি যে হায়ার ম্যাথ বেসিসে, হায়ার ম্যাথের ওই বেসিসে। এবং আপনারা ওই না না অঙ্কগুলো এখন নাকি আপনার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতেও নাকি থাকে, আমি আসলে যতটা জানলাম। হ্যাঁ 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 থাকে, অবশ্যই থাকে, কিন্তু সেটা এসএসসি ইন্টার লেভেলের না, এটা আরো নিচের লেভেলের। দেখা যাচ্ছে যে 7-8 এরকম থাকে। আর হ্যাঁ, লজিক গেট সম্পর্কে কিছু থাকে। তো সেটা খুব কঠিন না, যেটা খুব উপর লেভেলের, উপর দিয়ে পড়ানো হয় স্বাভাবিক বেসিক ধারণা নেওয়ার জন্য। তো সুতরাং সেক্ষেত্রে আইসিটি সবার জন্য দেওয়াই উচিত। কারণ বর্তমান যুগের সাথে তাল মেলাতে গেলে আইসিটি সম্পর্কে কিছুটা ধারণা তো থাকা উচিত, থাকা দরকার অবশ্যই। ঠিক আছে। ধন্যবাদ দীপ্ত দেবনাথকে। হ্যাঁ স্যার, আমি বলতেছিলাম ম্যাথ সম্পর্কে। এখন পরে আরেকটা বিষয় হচ্ছে বিজ্ঞানের স্টুডেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে ক্লাস 9 থেকে তাদের বিজ্ঞান বিভাগের যাত্রা শুরু। এখন ওইখানে সাবজেক্ট থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আদার্স সাবজেক্ট রয়েছে। বিশেষ করে গ্রামের স্কুলগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে শহরের বাইরে টিচার স্বল্পতায়। একজন টিচারই ম্যাথের জন্য একটা টিচার আছে, উনি ফিজিক্স পড়াচ্ছে, কেমিস্ট্রি পড়াচ্ছে, ম্যাথ পড়াচ্ছে, এমনকি বায়োলজিও মাঝে মধ্যে পড়াতে হচ্ছে। এখন আদার্স অন্যান্য যে ক্লাসগুলোর জেনারেল ম্যাথ আছে সেগুলো নিতে হচ্ছে। এমনকি তাদের সেই টিচারটার ক্লাস 9-এর টোটাল সায়েন্সের সাবজেক্ট নিতে হচ্ছে, ক্লাস 10-এর সাবজেক্ট গুলো নিতে হচ্ছে। কিন্তু একটা যে উনি একা টিচার, উনি একজন টিচার কিভাবে এতগুলো মেনটেন করবে? বিশেষ করে উনি তো যদি ম্যাথের টিচার হয়, উনি ম্যাথ সম্পর্কে বেশি ভালো জানবেন। ফিজিক্স, কেমিস্ট্রি ওই ওই সম্পর্কে তুলনামূলক জানতে পারে, এক্সেপশনাল আছে ওইখানে, তার কিছুটা ল্যাকিং থেকে যাচ্ছে, উনি ওই সম্পর্কে অতটা ভালো জানবে না। বিশেষ করে আমাদের ম্যাথমেটিক্স এর স্যার যেমন ম্যাথ পড়াচ্ছে, অন্যান্য সাবজেক্ট পড়াচ্ছে, ম্যাথ সাবজেক্টের বেস সেখান থেকে গড়ে উঠতেছে। আর আমরা জানি সায়েন্সের বেস মূলত কিন্তু ম্যাথমেটিক্স। এখন ওইখান থেকে ওই স্যার উনি ম্যাথমেটিক্স পড়াচ্ছে, কিন্তু সেই স্যারই ফিজিক্স কেমিস্ট্রি পড়াচ্ছে। আদার্স যে ফিজিক্স কেমিস্ট্রি ওটাও তো ওইখান থেকে বেস, একেবারে ফার্স্টের থেকে স্টুডেন্টের 9 থেকে গড়ে উঠতেছে, তারপরে ইন্টারে প্লাস আদার্স আছে। এখন স্টুডেন্ট ওই টিচার শুধু ম্যাথ পড়াচ্ছে, কিন্তু স্টুডেন্টরা ম্যাথের পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি সম্পর্কে একই টিচারের কাছ থেকে সবকিছু গাইড করছে। কিন্তু একজনের পক্ষে তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা অন্যান্য সাবজেক্ট তো ওইভাবে মেনটেন করে ভালোভাবে বেসটা গড়ে দেওয়া সম্ভব না। এইখান থেকে স্টুডেন্টের বড় ধরনের একটা দুর্বলতা থেকে যায়, এখানে একটা গ্যাপ থেকে যায়। যখন তারা ইন্টার উঠতেছে তখন ওই ফিজিক্স কেমিস্ট্রি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি বড় ধরনের একটা সমস্যা থেকে যায়, তারা ইন্টারকে মেনটেন করতে পারে না। কারণ আমি মনে করি যে এইখান থেকে এই যে বড় এক ধরনের একটা গ্যাপ থেকে গেছে সেটা। এছাড়া রয়েছে স্যার, যখন ক্লাস 9-10-এ বিজ্ঞান বিভাগে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, আর এমনি ফিজিক্স কেমিস্ট্রিতে ল্যাব ফ্যাসিলিটিসটা খুব প্রয়োজন, ল্যাবে হাতে কলমে কাজটা করতেই হবে। কিন্তু বিশেষ করে ঢাকা শহরে বা অধিকাংশ কয়েকটা হাতে গোনা শহরের স্কুলগুলো বা সরকারি স্কুল বাদে 80% স্কুলে মনে হয় না যে ল্যাবে স্টুডেন্টসদের নিয়ে স্যাররা কাজ করে। কেমিস্ট্রি ল্যাব অবশ্যই থাকা লাগবে, এবং অধিকাংশ স্কুলে দেখি কিছুটা এক্সপেরিমেন্টাল ইকুইপমেন্ট আছে, কিন্তু স্টুডেন্টরা সেখানে কাজ করে না। তাদেরকে ওই ওই বইয়ের পাতায় যেগুলো আছে, যে পরীক্ষাগুলো পরীক্ষণগুলো ওইগুলো বইয়ের পাতাতে করা হচ্ছে, ওইগুলো থেকে প্র্যাকটিক্যাল যে একটা 25 মার্কসের বড় ধরনের সায়েন্সের জন্য একটা প্র্যাকটিক্যাল মার্কস, ওইখানে যে প্র্যাকটিক্যাল যেগুলো খাতায় বিশেষ করে পরীক্ষার জন্য পাবলিকের
পাবলিক পরীক্ষার জন্য ব্যবস্থা করতেছি, ওইটা ওই বই দেখে বা বিভিন্ন পূর্বের খাতাগুলো নিয়ে এইভাবে তখন স্টুডেন্টরা ধারাবাহিকভাবে করে আসতেছে। এখন তারা ও সুযোগ পাচ্ছে না ল্যাবে এই কাজগুলো করে হাতে কলমে করে এক্সপেরিমেন্টাল ডাটাগুলো নেবে, নিয়ে যে একটা পরীক্ষণ করবে সেটা যে উপস্থাপন করবে এমন সুযোগ পাচ্ছে না। এর পর যখন তারা ইন্টারে যাচ্ছে, ইন্টারভিউ একই অবস্থা মনে হয়। এবং আমাদের সময় হয়েছে এটা, অধিকাংশ ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছে ব্যাচমেটদের কাছে হ্যালো ধন্যবাদ আজিজুল হাকিম। তো এই পর্যায়ে আমরা চলে যাব দীপ্ত দেবনাথের কাছে। দীপ্ত দেবনাথ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো আমি এই বিষয়ে বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন একটা ধারণা চলে আসছে যে পড়ো, মুখস্থ করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করো, চাকরি করো। তো এটা হচ্ছে মেইন সমস্যা। সাধারণত আমরা যে আমাদের পড়ার যে উদ্দেশ্যটা আমরা সেটাই ভুলে যাচ্ছি, যে আসলে কি জন্য আমরা পড়তেছি বা কেন পড়বো। ওই একটা কথাতে পড়তে হবে, চাকরি করতে হবে। তো এই ধরনের থেকে আমার মনে হয় বেরোয় আসা উচিত। আর আজিজুল যেটা বলছিল যে হ্যাঁ, অবশ্যই আমাদের প্রান্তিক স্কুলগুলোয় কোনো ল্যাব ফ্যাসিলিটিস নাই, এবং প্র্যাকটিক্যালে দেখা যাচ্ছে 25 দিয়ে দিচ্ছে। বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে যে কিছু সামান্য কিছু দেখা যাচ্ছে কি বলবো নিয়ে 25 আর কি দিয়ে দিচ্ছে, বা 23-24 যাই হোক। তো আমি মনে করি এটা থেকে বেরোয় আসা উচিত, কারণ আসলে আমরা বেসিক যে টেস্ট, যে ল্যাবের এক্সপেরিমেন্ট গুলো, সেগুলো না শিখেই আমরা ইউনিভার্সিটি লেভেল অনেক চলে যাচ্ছি, এবং সেখানে যে দেখা যাচ্ছে বড় টেস্ট গুলো আমরা করতে পারছি না। সেখানে যে আমাদের টাইম নষ্ট হচ্ছে এই ছোট ছোট টেস্ট, ছোট ছোট এক্সপেরিমেন্ট শেখার জন্য। তো এটা একটা অবশ্যই খারাপ দিক। তো ল্যাব ফ্যাসিলিটিস স্কুলে অবশ্যই উন্নয়ন করা উচিত। বিশেষ করে এটা একটা অনেক বড় ইস্যু আমি মনে করি আসলে সায়েন্স যাদের তাদের ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার যে সিস্টেম, এইটা আসলে স্থিতিশীল না। দেখা যাচ্ছে যে এক বছর একটা ব্যাচ একটা সিস্টেমে সবকিছু করে গেল, পরের বছরে সে অন্য ব্যাচ অন্য সিস্টেমে। তো এখানে একটা স্থিতিশীলতা আনা উচিত শিক্ষা ব্যবস্থায়। তো আমার কাছে মনে হয় যে এইভাবে পরিবর্তনশীল শিক্ষা ব্যবস্থা না হয়ে একটা স্থিতিশীল শিক্ষা ব্যবস্থায় আসা উচিত, এবং আমাদের শিক্ষার উদ্দেশ্যটা জানা উচিত যে আমরা কেন শিখতেছি। এবং একটা ম্যাথ বা একটা টপিক যখন আমরা পড়ি, আমাদের শেখানো হয় না যে আমরা আসলে কেন পড়তেছি। সেই জন্য আসলে স্টুডেন্টরা ইন্টারেস্ট পায় না, আসলে মজা পায় না, যে বোরিং লাগে। তো যদি একটা টপিক পড়ানোর সময় সেই টপিক্স এর একদম গোড়া থেকে শেখানো হয় যে আসলে এই টপিকটা আমাদের এই কাজে লাগে, এই টপিক্স নিয়ে আমরা এই করব, এই টপিকসটা আমাদের এইভাবে আমরা এইখানে অ্যাপ্লাই করব, তো তখন স্টুডেন্টরাও ইন্টারেস্ট হবে আমি মনে করি, এবং তারা পড়ায় আগ্রহ আসবে। ধন্যবাদ দীপ্ত দেবনাথকে। যদি একটা টপিক পড়ানোর সময় সুজয় শুনছো আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো তোমার কাছে আমার কিছু প্রশ্ন থাকবে। সেটা হলো, যেহেতু তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তো আমরা বাইরে বিভিন্ন উন্নত দেশে দেখে থাকি, যেমন আমরা যদি চীনের দিকে লক্ষ্য করি, চীন দেশে দেখা যায় সেখানকার স্টুডেন্টরা একেবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে তারা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি করা শেখে, এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা মোবাইল এইগুলো তারা অল্প বয়সেই তৈরি করা শেখে। তো আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এবং কম্পিউটার সায়েন্স নিয়ে যে তুমি পড়ছো, তো তুমি এই মুহূর্তে কম্পিউটার প্রোগ্রামে সাহায্য কি কি ধরনের সফটওয়্যার তৈরি করা শিখেছো, আমাদেরকে যদি একটু বলো। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমি প্রথমে বলতে চাই, প্রোগ্রামিং আসলে কম্পিউটার সায়েন্সে যা যা আছে সবকিছু দিয়ে সফটওয়্যার বানানো, এই রিলেটেড কাজ করা হয়। আমি আসলে কিছুদিন আগে যে করোনা পরিস্থিতির কথা চিন্তা করে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, ওইটা আসলে আমি প্লে স্টোরে পাবলিশ করছি এই সপ্তাহখানিক হলো। আসলে অ্যাপটা এরকম কাজ করে যে, মনে করেন এখন তো করোনার কারণে সবার আছে মানে বাসার টিচার তো কারোরই নাই। এখন এই কারণে আমি করছি কি, যে অনেকে বাসায় পড়ছে, মনে করেন কারোর কোনো সাবজেক্টে প্রবলেম হইলো, কোনো একটা ম্যাথ করতে যেয়ে বেঁধে গেল, বা কোনো ফিজিক্সের একটা অঙ্ক করতে যেয়ে পারতেছে না তারা, তাহলে তাদের একটা সুযোগ দিচ্ছি কি, তারা মনে করেন বাড়ি বসে তাদের কোশ্চেনটা লিখে দিতে পারে, বা তাদের পিকটা তুলে সেটা হচ্ছে ওই অ্যাপটা ইউজ করে তারা সাবমিট দিতে পারবে। সাবমিট দিলে আমার ওই অ্যাপে আমি কি করছি, আমার কিছু ফ্রেন্ড আছে তাদের আমি সলভার হিসেবে রাখছি, মানে তারা হচ্ছে
তাদের এই সবটা দিবে প্লাস আমি দিব, তারা যাতে উপকার হয় তাদের জন্য আসলে অ্যাপটা করা। আমি এটা ডেভেলপ করছি যাতে তাদের তাদের কাজে আসে, বিশেষ করে এই করোনার সময়। আমি চাই আসলে এটা আরো অনেক মানে উন্নত পর্যায়ে করতে চাই, মানে আপডেট করতে চাই, যাতে পুরো বাংলাদেশ তো পুরো আস্তে আস্তে যাতে ছড়াই যায়, প্লাস বাংলাদেশের বাইরেও যাতে জিনিসটা ইউজ করা হয়। আমরা অনেকে হয়তো পুরা নামে একটা ওয়েবসাইট আছে, সেটার নাম শুনছি যেখানে এটা করা হয়, কিন্তু ওইখানে আসলে কি যে 9-10 এর বা ইন্টারের এই টাইপের কোয়েশ্চেন বা ওইখানে কোনো ছবি তুলে আপলোড দিয়ে যে আপনি বললেন আমি এই ম্যাথটা পারতেছি না, ওরকম সুযোগ নাই। এই জন্য আমি করছি যে এই অ্যাপটার মাধ্যমে আপনি ইজিলি জাস্ট আপনার প্রবলেমটা আপনি লিখে দিলেন বা ছবি আপলোড দিয়ে দিলেন, এটা আসলে হয়ে যাবে। আর আপনি আরেকটা কথা বলতেছিলেন যে উন্নত দেশে যেমন চায়না হচ্ছে হয় আপনার খুব, ওরা মনে করেন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বানায় বা এই টাইপের কাজ করে। আমাদের দেশে না হওয়ার কারণ হচ্ছে মুখস্থবাদী দেশ, মানে আমরা কি করি এটা বললেন কি হয়তো পলক কুন্ডু উনি বলছেন মেবি, যে পড়ো, মুখস্থ করো, মার্কস পাও, পাস করো, জব করো, এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এই কারণে হচ্ছে এই ট্র্যাডিশনটা পাল্টানো লাগবে। আমাদের কোনো জিনিস শিখলে সেটা ইমপ্লিমেন্ট করা শিখতে হবে। অবশ্যই ইমপ্লিমেন্ট কোনো কিছু না করতে পারলে আসলে আমরা যে শিখতেছি, জব করতেছি, এটা আসলে আর কোনো লাভই হচ্ছে না। আসলে আমাদের অবশ্যই নিজে যেটা শিখতে হবে ওইটা অবশ্যই নিজে কাজে লাগাতে হবে, তা নাহলে আসলে কোনো কিছু উন্নয়ন সম্ভব না। জব হয়তো আমরা সবাই পাবো, কম বেশি যারা পড়াশুনো করে, কিন্তু তার ভিতর আপনি যেটা শিখবেন, যে যেটা শিখবে ওই রিলেটেড কাজ বাজ অবশ্যই করে কিছু একটা বানানোর ট্রাই করতে হবে। ইনস্ট্রুমেন্ট বলেন, কোনো সফটওয়্যার বলেন, যেটা আসলে দেশের সার্বিক উন্নয়ন করতে পারে, সেটা আমার মনে হয়। ধন্যবাদ তোমাকে। তো এই মুহূর্তে আমরা যাব পুলকের কাছে। তো পুলক কুন্ডু, জি স্যার, যেহেতু বলেন। স্টুডেন্টদের আমাদের দেশের স্টুডেন্টদের গণিত ভীতি ভীষণভাবে কাজ করে, ভীষণভাবে কাজ করে। আমার অনেক স্টুডেন্টরা বলে যে জি স্যার। স্যার যদি শুধু গণিত সাবজেক্টটা না থাকতো তাহলে খুব ভালো হতো, মানে তারা খুব খুশি যে গণিত সাবজেক্টটা বাদে অন্য যে কোনো সাবজেক্ট থাকলেও কোনো সমস্যা নাই। তো স্টুডেন্টদের ভিতরে এই গণিত ভীতি থাকার কারণ কি, বা এই গণিত ভীতি দূর করার সহজ কোনো উপায় আছে কি বলে তুমি মনে করো? আচ্ছা স্যার, আসলে আমাদের এটা প্রায় প্রাথমিক লেভেল থেকে এই ভয়টা স্টুডেন্টদের মনে থেকে যায়, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের যে গণিত যেভাবে শেখানো হয় এক্ষেত্রে অনেকটাই আমাদের মুখস্থ নির্ভর হিসাবেই শেখানো হয়। যেমন আমাদের যোগ করা, প্রথমে যখন আমরা ছোটবেলায় যোগ করি 2 আর 3 যোগ করে 5, তারপর নামতা, যেমন নামতা আমরা হিসাব গণনা করি, যেমন আমরা বলে দিই যে 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 ঘরের নামটা মুখস্থ করে এসো। কিন্তু আমরা যদি তাদেরকে ওই সময় থেকেই বোঝানোর চেষ্টা করি এই নামতাগুলো আসলে কিভাবে এলো, তাহলে তাদের মধ্যে একটা অবশ্যই মুখস্থ না করার প্রবণতা সৃষ্টি হবে। আর গণিত এমন একটা জিনিস যে মুখস্থ করে কখনোই মনে রাখা সম্ভব না। আমাদের অনেক জিনিসই আছে যেগুলো আমরা মানে অনুধাবন করতে পারবো, যেগুলো আমরা দেখাইতে পারবো। বর্তমানে যেমন আমাদের মাল্টিমিডিয়ার ক্লাসরুমের প্রয়োজনীয়তা আমরা বর্তমানে অনুভব করছি এবং আস্তে আস্তে সেগুলো করা হচ্ছে, কিন্তু সেই মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে আমরা গণিতের ভিজুয়ালাইজেশন, প্রত্যেকটা গণিতের পিছনে একটা মানে প্রাকৃতিক ঘটনা যেমন থাকে সেরকম একটা অবশ্যই তার মানে আমরা দৃষ্টি অনুভব করতে পারবো, নিজ চোখে দেখতে পারবো আসলে যে জিনিসগুলো কিভাবে হচ্ছে। তাহলে সেগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে তার মনে থেকে এমনিতেই গণিত মুখস্থ করার প্রবণতা দূর হতে সক্ষম হবে। এবং আমরা যদি একটা মনে করি আমরা একটা উপবাদ্য আছে, আমরা উপবাদ্য পড়ার সময় কি করি, উপবাদ্যের যে আমাদের থিওরাম যেটা বলা হয় সেটা মুখস্থ করি, মুখস্থ করে তারপর প্রমাণে যাই, কিন্তু আমরা কখনোই কিন্তু সেইভাবে ওই থিওরামের প্রত্যেকটা ওয়ার্ড বোঝার চেষ্টা করি না। প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা ইজিলি বোঝার চেষ্টা করি তাহলে, বা আমাদের যদি এমন শিক্ষক থাকে যে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমাদের দৃষ্টিগোচর করবে, তাহলে কিন্তু সেই বিষয়ের প্রতি আমাদের একটা ইন্টারেস্ট তৈরি হবে, যার কারণে আমরা কিন্তু ম্যাথের প্রতি যে ভীতিটা থাকবে, সেই মুখস্থ করার যে প্রবণতা থাকবে, সেটা কিন্তু আস্তে আস্তে দূর হবে বলে আমি মনে করি। তো ধন্যবাদ। তো আসলে শিক্ষকদের এক্ষেত্রে কোনো দুর্বলতা আছে বলে তুমি মনে করো? যেমন শিক্ষক মনে করো যে অনেক শিক্ষক আছে যারা এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার, এটা তোমরা মুখস্থ করে এসো এবং এটা সূত্রে প্রয়োগ করো। তো এটা যদি টিচার ওইভাবে না করে এ প্লাস বি এর হোল স্কয়ারটা কিভাবে আসলো, এ প্লাস বি 2 বার দিয়ে এটাকে গুণ করে বেশ সুন্দর করে বোঝায়, সেক্ষেত্রে তো আরো স্টুডেন্টদের মনে হয় স্টুডেন্টদের জন্য আরো সহজতর হয়, এক্ষেত্রে ভীতিটাও অনেকটা দূর হয়।
তো এক্ষেত্রে হ্যাঁ স্যার, তোমাদের কি আর কোনো নতুন কোনো কৌশল আছে নাকি? স্যার ওই যে অষ্টম শ্রেণীর বই থেকে আমি দেখেছিলাম একটা যে a+b² সূত্র আসলে কিভাবে আসে সেটা দেখানো হয়েছে। যেমন আমাদের বক্স আয়ত অঙ্কন করে বক্স অঙ্কন করে সেক্ষেত্রে যে a+b আর a+b করে যে আমাদের একটা জিওমেট্রিক্যাল ব্যাখ্যা প্রদান করা হয়েছে, সেটা দেখলে কিন্তু স্টুডেন্টদের অনেক সময় যে আমাদের টেনশনের সময় অনেক সময় a+b² সূত্র আসে না। তাদের যদি এই কনসেপ্টটা জানা থাকে তারা কিন্তু নিজেই এক মানে 30 সেকেন্ডের মধ্যে সেই সূত্রটা কিন্তু বা 10 সেকেন্ডের মধ্যে সেই সূত্রটা কিন্তু সে ইজিলি বের করতে পারবে। তাহলে আমাদের যদি সেইভাবে শিক্ষা দেওয়া হয় যে প্রত্যেকটা জিনিস কিভাবে এসেছে, যদি আমাদের সূত্র মুখস্থ না থাকে আমরা ওইটা ড্রাইভ করে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। এক্ষেত্রে আমি মনে করি এগুলো দেখালে ছাত্রদের অবশ্যই উপকৃত হবে ছাত্ররা। স্যার এক্ষেত্রে আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। তো তা হচ্ছে তোমার আমি কাছে আরো একটা মানজুরুল, একটু 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 অপেক্ষা করো, তোমাকে যাব। আমার পুলকের কাছে আরো একটু প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, পুলক, আমার স্টুডেন্টরা আরো কিছু প্রশ্ন করে, সেটা হলো যে স্যার তো না একেবারে না থাকলেই ভালো, তারপরে বলে যে গণিত আছে থাক, তো শুধু পাটিগণিত থাকুক। আমরা মনে করো যে এত টাকা, এক বছরে শুধু এত টাকা, 1 টাকায় কত, এত টাকায় কত, সহজে করে ফেললাম। হ্যাঁ, কিন্তু বীজগণিত কেন? বীজগণিত নিয়ে বেশি ভীতি কেন স্টুডেন্টের ভিতরে? আসলে স্যার বীজগণিতে তো আমাদের মূলত যে বীজ মানে অনেক সূত্রের মাধ্যমে অঙ্ক থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের উৎপাদকে বিশ্লেষণের এক এক ক্ষেত্রে এক এক ধরনের নিয়ম আমাদের অবলম্বন করতে হয়। সেক্ষেত্রে যারা অঙ্কগুলো না যে যেমন আমাদের আপনি যে পাটিগণিতের যে সুদ কষার অঙ্ক বললেন, সেগুলো প্রায় সবগুলো কিন্তু সেম নিয়মে আমরা একটা বুঝলে বাকিগুলো ওই একই পদ মানে একই ধাপ ফলো করে বাকিগুলো করতে পারি। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে সাধারণত আমাদের নিয়মগুলো তেমন বাঁধা ধরা থাকে না, যে আমরা কিভাবে করলে জিনিসটা সহজ হয়, নিজের আয়ত্ত সবকিছু আয়ত্তের উপর নির্ভর করে মোটামুটি। আর এগুলো যেহেতু বীজগণিত দিয়ে আমাদের পরবর্তী উচ্চতর শিক্ষার জন্য বীজগণিতই কাজে লাগে, সেক্ষেত্রে একটু হলেও সেগুলোতে একটু বেসিক ভালো থাকতে হয় এবং ওগুলো একটু ডিপলি চিন্তা ভাবনা করতে হয়। যার কারণে আমার মনে হয় যে সেগুলো যেহেতু আমাদের বোঝানোর সক্ষমতা কম থাকে এবং আমরা যেহেতু অনুশীলনটা খুব কম করি, সেক্ষেত্রে আমাদের ওই ক্ষেত্রে একটা ভীতি অবশ্যই বীজগণিতের ক্ষেত্রে একটা কাজ করে পাটিগণিত অপেক্ষা। মানজুরুল, তোমার প্রশ্নটা করো। স্যার প্রশ্নটা না, আমি হচ্ছে স্যার আমার নিজের মানে ছোট্ট একটা লাইফ হিস্ট্রি বলতে চাই। তা হচ্ছে স্যার আমি যখন টেস্ট পরীক্ষা দিয়ে যখন হচ্ছে স্যার এসএসসি পরীক্ষার দিকে আগাচ্ছিলাম, তখন আমি অঙ্কে মাত্র পেয়েছিলাম স্যার 40। কিন্তু স্যার আর বাকি সাবজেক্টে আমার ভালো প্লাস ছিল, কিন্তু অঙ্কে 40 ছিল। তো তখন স্যার আমি আসলে কি করতে পারি, আমার আসলে সমস্যাগুলো কোথায়? স্যার আমি 3 মাসের চেষ্টা আমি কিন্তু স্যার এসএসসি পরীক্ষায় অঙ্কে মানে ওই অঙ্কগুলো বুঝে করে, এবং এসএসসি পরীক্ষায় স্যার প্রশ্ন কঠিন হয়েছে এবং এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে। তারপরে আমি স্যার প্রায় 77 পেয়েছি। তো স্যার মানে আমাদের শিক্ষা বার্তার লাইফ থেকে আজকে সবাইকে বলতে চাই, অঙ্ক কোনো মুখস্থ জিনিস নয়। অঙ্ক একটি নতুন জিনিস, এটা মাথায় রেখে আমাদেরকে অঙ্ক করতে হবে, অনুশীলন করতে হবে, বারবার অনুশীলন করতে হবে। এবং এটা যদি আমরা অনুশীলন করি তাহলে আমাদের ইংরেজি এবং বাংলা সাবজেক্টের মতোই আমাদের এই সাবজেক্টটা মনে হবে বলে আমি আশা করি। বর্তমানে এ প্লাস এবং গোল্ডেন প্লাস নিয়ে বেশ মাতামাতি চলছে। আসলে গোল্ডেন প্লাস বলে কি কিছু আছে বলে তুমি মনে করো, আজিজুল হাকিম? স্যার স্যার গোল্ডেন প্লাস আর এ প্লাস সবকিছুই কিন্তু সার্টিফিকেটে থেকে GPA 5, আর ওইখানে 4 সাবজেক্ট যদি থাকে তাহলে ওইখান থেকে একটা বিভিন্ন হিসাব আছে, ওই হিসাবটা করে আর কি বাদ দিয়ে দেখা যায় পয়েন্ট কিছুটা কমে। সেইটা বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় এই যে গোল্ডেন প্লাস আর প্লাস এখানে কিছুটা পার্থক্য দেখা যায়।
কারণ অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি পরীক্ষার্থীদের বলতেছে, কন্ডিশন দিয়েছে যে 4 সাবজেক্ট ব্যতীত এত পয়েন্ট থাকা লাগবে। ওই ক্ষেত্রে যারা সবগুলোই প্লাস পাচ্ছে অ্যাজ ইউজুয়াল তাদেরকে গোল্ডেন এ প্লাস বলা হচ্ছে। এখন তাদের ওই 4 সাবজেক্টের যে নাম্বারটা ওইখান দিয়ে কিছু ওইখানে যে টোটাল এ প্লাস পাচ্ছে সবগুলোতে 4 সাবজেক্ট এ প্লাস পাচ্ছে, ওইখানে পয়েন্টটা তারা এগিয়ে থাকে। আর যারা এ প্লাস পাচ্ছে অর্থাৎ গোল্ডেন পাচ্ছে না বলতে সবগুলোতে এ প্লাস পাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিছুটা পয়েন্ট কম থেকে এইটাই। আর এ প্লাস প্লাস দুটোই তো জিপিএ 5। ধন্যবাদ। আমাদের অনেক অনেক গেল, তো এই পর্যায়ে আমরা তোমাদেরকে নিয়ে পরবর্তী আরেকদিন অনুষ্ঠান করব। তো এই পর্যায়ে আমি সবার কাছে আরো একবার যাব, সবার কাছে আমার প্রশ্ন থাকবে যে শিক্ষাবার্তা.com পত্রিকার এই যে অনুষ্ঠান, তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের এই প্রোগ্রামে অলরেডি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের মতো এরকম অনেক মন্ত্রী প্লাস ডিজি মহোদয়, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়রা অংশগ্রহণ করছে। তো এই শিক্ষাবার্তা.com পত্রিকার এই আয়োজন তোমাদের কাছে কেমন লাগলো, এবং এই আয়োজন থেকে কোনো শিক্ষা সম্পর্কে শিক্ষার অগ্রগতি বা শিক্ষার উন্নতি কেমন হবে বলে তোমরা আশা করো? সুজয় কর, যদি সংক্ষেপে বলো। ধন্যবাদ স্যার। আমার আসলে এটা প্রথম একটা কোনো অনলাইন এরকম শিক্ষাবার্তা.com এর মতো একটা পত্রিকায়, এরকম কোনো পত্রিকায় প্রথম লাইভে এসে কথা বলা। আসলে আমার মনে হয় এটা একটা খুবই হেল্পফুল হলো, বিশেষ করে স্টুডেন্টদের জন্য যারা শিক্ষার্থী, তারা আসলে অনেক কিছু জানতে পারছে বিভিন্ন বিষয়ে, তাদের অনেক হেল্প হবে আশা করি। প্লাস এই করোনা পরিস্থিতিতে কোভিড-19 সিচুয়েশনে আসলে কিভাবে কি করলে ভালো হয় এটা আসলে তারা জানতে পারলো। আমি ধন্যবাদ দেব শিক্ষাবার্তা.com-কে এটা আয়োজন করার জন্য। আসলে এটা সত্যি অনেক কাজে লাগবে যারা দেখছেন, আমার মনে হয় এটা। ব্লগ শিক্ষাবার্তা.com পত্রিকার আয়োজনের উদ্দেশ্যে কিছু বলো। ধন্যবাদ আপনাদের এমন একটা ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য। আমি নিজেও এই অনলাইনে প্রথমবার এসেছি এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পারলাম এবং নতুন কিছু জানতেও পারলাম যে কোন মানে আমাদের বাকি দুইটা বিশ্ববিদ্যালয়, যেমন এখানে জাস্ট আর কুয়েট এর দুই বন্ধু আমাদের সাথে সংযুক্ত আছে, তাদের ভার্সিটির সম্পর্কেও জানতে পারলাম। এবং আমাদের অনেকের কথাবার্তার মধ্যে বর্তমান শিক্ষা ব্যবস্থা কেমন এবং কিরূপ পরিবর্তন সাধন করলে পরবর্তীতে ভালো হবে সে সম্পর্কে আমরাও জানতে পারলাম। এই অনলাইনটা যদি কেউ দেখতে পায় তাহলে সবার মধ্যেই সচেতনতা ব্যাপক সৃষ্টি হবে। আপনাদের এরকম হাতে নেওয়ার জন্য এটা অবশ্যই আসলে সবার জন্য ইফেক্টিভ যে আসলে এই সিচুয়েশনে আসলে স্টুডেন্টদের যারা জুনিয়র স্টুডেন্ট তাদের আসলে কি করা উচিত, এবং আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথায় কোথায় কোনো ত্রুটি আছে কিনা বা বর্তমান শিক্ষা ব্যবস্থা কেমন, এটা আসলে সবার থেকে আসলে বেরোয় আসতে পারছে যে সবাই আসলে জিনিসটা কেমন, যে শিক্ষা ব্যবস্থার কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। এবং যে আমাদের কিছু কিছু স্টুডেন্টের মাথায় হয়তো বিভিন্ন কিছু আইডিয়া থাকতে পারে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, তো সেটাও আসলে সামনে চলে আসছে যে কারোর মাথায় কোনো বা ব্রেনে কোনো আইডিয়া থাকলে এটা অবশ্যই এফেক্টিভ। ধন্যবাদ। স্যার ধন্যবাদ। আসলে এখানে এটাই আমার ফার্স্ট কোনো লাইভে জয়েন করা কোনো পত্রিকাতে বা কোনো একটা এই ধরনের বড় বড় প্ল্যাটফর্মে, এটা আমার জন্য বড় একটা অভিজ্ঞতা। এবং এখান থেকে অন্যান্য ইউনিভার্সিটির বন্ধুদের মতামত শুনতে পারলাম, বিভিন্ন স্থানের এক্সপিরিয়েন্স অর্জন করতে পারলাম, কিভাবে কি করা উচিত, নিজের মতামতটা কিছুটা প্রকাশ করতে পারলাম, এটাই। আর শিক্ষাবার্তা.com এমন একটা সুযোগ দেওয়ার জন্য আপনাকে সব পত্রিকার সবাইকে ধন্যবাদ জানাতে চাই, এটাই। আর এগিয়ে যাক শিক্ষাবার্তা.com পত্রিকা, এটাই প্রত্যাশা। মঞ্জুরুল ইসলাম, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আর হচ্ছে আবারও ধন্যবাদ জানাই
এডিটর সাব এডিটরকে এমন সুন্দর আয়োজন করার জন্য। আমি সামনে হচ্ছে আমার ভার্সিটি এক্সাম বা দিব, তখন আমাদের এই যে যে বিভিন্ন ইউনিভার্সিটির ভাইয়াদের যে এক্সপিরিয়েন্স, এটা অনেক কাজে লাগবে। অনেক শিক্ষণীয় ঘটনা জানলাম, এবং অনেক যে ঘটনাগুলো আমরা জানতাম না বা অজানা ছিল, সেই ঘটনাগুলো আমরা কিন্তু বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে জানতে পেরেছি। এমন সুন্দর আয়োজন প্রত্যেক দিনই হোক, আমার মতো হাজারো এখানে মানে স্টুডেন্ট এখানে সুযোগ পাক, এমনটা প্রত্যাশা। এবং আপনাদেরকে মানে একটা অনুরোধ থাকবে যে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠীর আছে, তাদেরকে যদি আমরা এভাবে লাইভে আনার মাধ্যম মানে আনি, তাহলে তারা অনেক উপকৃত হবে, তা থেকে আরো 10 জন উপকৃত হবে।